ঠিক আছে। তো আমি আজকে প্রোগ্রামের একটা আউটলাইন দিয়ে দিতেছি যে যেন আমরা ঠিকভাবে বুঝতে পারি যে কিভাবে প্রোগ্রামটা রান হচ্ছে। তো আমরা সবাই জানি যে আজকে আমাদের প্রোগ্রামটার কারণ হলো যে যারা ইউএস এর ক্যারিয়ারের ব্যাপারে প্ল্যান রাখি, সেটা হতে পারে ক্লিনিক্যাল ক্যারিয়ার, সেটা হতে পারে নন ক্লিনিক্যাল ক্যারিয়ার, বাট সামথিং রিলেটেড টু দ্য রিসার্চ। অর্থাৎ রিসার্চে মানুষ সাধারণত দুই কারণে আসে ইউএসএ তে। কারো যদি প্ল্যান থাকে যে আমি রিসার্চ করব, তারপরে আমি রেসিডেন্সি করব, অর্থাৎ ইউএসএমএল অ্যাপ্লিকেন্ট যারা, তারা। আরেকটা গ্রুপ আসছে যারা রিসার্চে আসতে চায় পিএইচডি পারপাসে, অর্থাৎ সায়েন্টিফিক অর্থাৎ রিসার্চে বেস সে ক্যারিয়ার করবে, সে ক্লিনিক্যাল পারপাসে আসে না। দুইটা গ্রুপ, এটা আমরা সবাই জানি। আমাদের আজকের এই ডিসকাশন, আমাদের আজকের এই সেশন অথবা আমাদের এই যে দুইটা সেশন, এখানে আমাদের মেইন ফোকাস যারা ইউএসএ তে ক্লিনিক্যাল ক্যারিয়ার করতে চায় এবং ক্লিনিক্যাল ক্যারিয়ার গড়ার জন্য রিসার্চটাকে কিভাবে হেল্পফুল হবে তাদের ক্লিনিক্যাল ক্যারিয়ারের জন্য, সেটা হলো আমাদের মেইন ফোকাস। কিন্তু আমরা যেহেতু রিসার্চের অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের সব ডিসকাশন, আশা করি আদার অ্যাপ্লিকেন্ট যারা যারা নন ক্লিনিক্যাল ক্যারিয়ার করতে চায় তারাও এতে উপকৃত হবেন আশা করি। কি বলেন সাহিল ভাই, কি বলেন, আর রকিব ভাই কি বলেন? কারণ প্রসেসটা সেম, ঢোকার প্রসেসটা সেম। আমাদের প্রোগ্রামে আমরা যে জিনিসগুলো কভার করতে চাই সেই জিনিসগুলো হলো, প্রথম কথা আমরা কিভাবে এই পজিশন পেলাম, রিসার্চ পজিশন পেলাম, আমরা আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করব। তারপরে কথা, আমাদের নিজেদের কিছু প্রি ফর্মুলেটেড কোশ্চেন্স আছে, ঠিক আছে, যে সাধারণত আমরা কন্টিনিউয়াস মানুষের কাছ থেকে কোশ্চেন পেতে থাকি। সাহিল ভাই কোশ্চেন পাচ্ছে, রকিব ভাই কোশ্চেন পাচ্ছে, আমি কোশ্চেন পাচ্ছি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন এই কোশ্চেন গুলো রেসপন্স মেসেঞ্জারি করি অথবা পার্সোনালি করি, এই রেসপন্স গুলো সবার কাছে জেনারেলাইজড ভাবে ছড়িয়ে পড়তেছে না, দেন কোশ্চেন গুলো রিপিটেশন হচ্ছে, রাইট? অথবা একজন কিছু কোশ্চেন মিস করতেছে, দেখা যাচ্ছে আরেকজন কিছু কোয়ালিটি কোশ্চেন করছে। আমাদের কিছু প্রি ফর্মুলেটেড কোশ্চেন আছে। আই থিঙ্ক এই প্রি ফর্মুলেটেড কোশ্চেন গুলো অলমোস্ট অনেক কিছু কভার করে ফেলবে, বাট স্টিল আমাদের সেশনে অবশ্যই একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে। কিন্তু আমাদের সেই প্রশ্ন, আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নগুলোর উত্তর আমরা এই সেশনের শেষে দেব। তারপরও যদি আমি কোনো প্রশ্নের উত্তর মিস করি, অর্থাৎ দিতে ভুলে যাই, এজন্য আমাদের সেশন হচ্ছে দুই ভাগে। আমি সেশনের শুরুতেই পরিচয় করা দিতেছি। আমাদের দুইজন প্যানেলিস্ট আছেন আজকে, যে একজন হলো ডক্টর মোহাম্মদ রকিব হাসান ভাই। রকিব হাসান ভাই খুবই জনপ্রিয় মানুষ, মনে হয় না ওনাকে পরিচয় করে দেওয়া আমার আসলে দরকার আছে। দুজনই খুবই জনপ্রিয় মানুষ। আরেকজন হলো সাহিল ভাই। আমার মনে হয় না যে ইউএসএমএল ক্যারিয়ার গড়তে চায় কিন্তু এই দুজন মানুষকে চিনে না, আমার আসলে মনে হয় না। তা নতুন করে আমি কি পরিচয় করাবো? তা তবু আজকে ওনাদেরকে এখানে স্পেশালি ইনভাইট করার একটা কারণ, যে ওনারা দুজনেই ইউএসএ তে রেসিডেন্সি করতে চায়, অর্থাৎ ইউএসএমএলই দেন রেসিডেন্সি, কিন্তু এর মাঝখানে ওনারা একটু রিসার্চ এক্সপিরিয়েন্স নিতে চাইছে। কেন ওনারা রিসার্চ এক্সপিরিয়েন্স নিতে চাইলো এবং ওনাদের কি প্ল্যান, কিভাবে এটা ওনাদের ইউএস ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে হেল্প করবে, এটা আমরা শুনবো ওনাদের কাছ থেকে। আর কিভাবে ওনারা এই রিসার্চ পজিশন গুলো ম্যানেজ করলো সেটাও আমরা শুনবো। এবং আমিও তাদের মতোই একজন, যে আর কি একটা রিসার্চ পজিশন নিয়ে ইউএসএ তে আসছি, ঠিক আছে। তা আমরা প্রথমেই এক্সপিরিয়েন্স শুনবো আমাদের রকিব হাসান ভাইয়ের কাছ থেকে। রকিব হাসান ভাই, আপনি কষ্ট করে একটু নিজের ইন্ট্রো দিবেন, যদি স্টিল কেউ আপনাকে না চিনে থাকে আপনি একটা ইন্ট্রো দিবেন, এবং আপনি সংক্ষেপে আপনার এই ইউএসএ তে রিসার্চে আসা, এটা যে প্ল্যান, এটা যে এক্সপিরিয়েন্স, কিভাবে আপনি ম্যানেজ করলেন এবং জয়েন করার পর থেকে আপনার যে ফিলিংস, সবগুলো একটু আমাদের সাথে ব্রিফলি শেয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া। আপনাকে মনে হয় আনমিউট, হ্যাঁ আপনি আনমিউট করাচ্ছেন ভাইয়া। আমরা শুনতে পাচ্ছি না। রকিব ভাই, আপনি কি কথা বলতেছেন? সাহিল ভাই, আপনি কি রকিব ভাইয়ের কথা শুনতে পান? আমি তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ, না আমি শুনতে পাচ্ছি না। মাসুম, তুমি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। রকিব ভাই, মেবি কোনো জায়গায় টেকনিক্যাল প্রবলেম আছে, আপনি একটু যদি দেখতেন। আচ্ছা, অলরাইট, ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা রকিব ভাই, টেকনিক্যাল সমস্যা, টেকনিক্যালি প্রবলেমটা সলভ করতে করতে আমি সংক্ষেপে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি না কেন সাহিল ভাই? আচ্ছা, জি জি জি। সো আমি এই সুযোগে একটু আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেছি। তো যাই হোক, প্রথমে অ্যাকচুয়ালি আমরা যে কজন এখানে আর কি এই সেশন গুলো রান করব,
তা আমি আর কি আমাদের মধ্যে সাহিল ভাই, আমি, রকিব ভাই, তারপরে আমাদের নেক্সট উইকের প্যানেলিস্ট যে সে হলো আবু বকর, তারপরে আরেকজন যিনি সিনিয়র ভাই উনি হলো মঈন ভাই। তা অ্যাকচুয়ালি আমরা যারা ক্লিনিক্যাল ক্যারিয়ার ওরিয়েন্টেড তার মধ্যে আমরা তিনজন, সাহিল ভাই, আমি, রুবেল আর রকিব ভাই। এই তিনজনের মধ্যে আমি অ্যাকচুয়ালি ফার্স্ট ডিসিশন নেই যে হ্যাঁ রিসার্চ করি, দেখা যাক কি হয়। তা রিসার্চ করার ডিসিশনটা আমি দুইটা কারণে নেই অ্যাকচুয়ালি। এই ডিসিশন গুলো সাবজেক্টিভ, এক এক মানুষ এক এক কারণে ডিসিশন নেয়। আমি দুইটা কারণে এই ডিসিশন নেই। নাম্বার ওয়ান, আমি একটু ডিফারেন্ট স্পেশালিটিতে যেতে চাই। সো যখন আমরা একটু হাই কম্পিটিটিভ স্পেশালিটিতে যাই তখন কিছু আমাদের এমন কিছু কাজ দেখাতে হয় যেটাতে আপনার সিভিটা একটু ইমপ্রুভ হবে এবং আপনি বলতে পারবেন যে হ্যাঁ এই সাবজেক্টটার প্রতি আমার একটা কমিটমেন্ট আছে, দ্যাটস ওয়াই আমি রিসার্চ করছি, রাইট? সো সেটা একটা কারণ। আরেকটা কারণ ছিল হলো আমরা অনেকদিন ধরে একটা গুঞ্জন শোনা গেছে যে ভিসা নিয়ে খুব প্রবলেম করতেছে, B1 B2 ভিসাতে আসা যাচ্ছে না। তো আমি যখন স্টাডি করলাম ইন্টারনেটে দেখলাম যে অনেক মানুষ যারা রিসার্চ ভলান্টিয়ার হিসেবে আসে তাদেরকে J1 ভিসা স্পন্সর করা হয়, যে J1 ভিসা কিনা রেসিডেন্সিতে স্পন্সর করা হয়। সো ইটস এ হাইপোথিসিস যে J1 ভিসা যদি আমাকে স্পন্সর করে তাহলে তো B1 ভিসার জন্য আমাকে আটকাবে না, তো আমার যাওয়াটা খুব সহজ হবে। কিন্তু আমি আরেকটু স্টাডি করে যেটা দেখলাম যে ভিসা ইস্যু কোনো ব্যাপার না, যেটা সমস্যা সেটা একটা পজিশন ম্যানেজ করা, এবং পজিশন ম্যানেজ করার যেটা ওয়ে সেটা হলো নাইস ইমেল পাঠানো প্রফেসরদেরকে। তখন আমি শুরু করলাম সবাইকে নাইস ইমেল পাঠানো, যেটা ফিগার আউট করলাম রিসার্চেও চলে আসলো এবং প্রফেসরদের রিপ্লাই তো যেটা আমি পেলাম সেটা হলো মোস্ট অফ দ্য পজিশনস আর আনপেইড, অর্থাৎ আমাকে কমিটমেন্ট দেওয়া লাগবে লাইক 6 মান্থ অর 1 ইয়ার, কিন্তু সেটা হবে আপনার আনপেইড। তা কি করার, একসেপ্ট করে নিলাম যে হ্যাঁ আনপেইড যাব, পরে একটা চ্যালেঞ্জ দেখা যাবে। এবং ইন্টারনেটে আছে, ফেসবুক গ্রুপে আছে, মানুষ শেয়ার করছে, অনেক স্টোরি আছে এরকম যে আনপেইডে যখন মানুষ আসছে, আসার পরে কাজ করার পরে 6 মাস পরে অথবা 1 বছর পরে তারা ফান্ডেড পজিশন পাইছে। দেন আমি আমার টার্গেট এবং প্ল্যান সেট করলাম, ওয়েল তাহলে আমি 6 মাসের জন্য বা 1 বছরের জন্য যাব, আগে একটা পজিশন ম্যানেজ করি, আনপেইড কিছুদিন থাকবো, দেন যদি নিজেকে প্রুফ করতে পারি তাহলে ফান্ড পাওয়া যাবে। কাইন্ড অফ চ্যালেঞ্জিং ছিল, বাট থিংস হ্যাপেন্ড। কি ক্রিটিক্যাল জিনিস ছিল সবচেয়ে বেশি রেট লিমিটিং স্টেপ ছিল ডিসিশনটা আমার জন্য সবচেয়ে বেশি রেট লিমিটিং ছিল যে আমি কি যাবো কিনা, আমি কি অ্যাপ্লাই করবো কিনা। তারপরে আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে রেট লিমিটিং স্টেপ অ্যাকচুয়ালি কি আসলে আমি নিজেই যে একটা সাহস করা যে আনপেড পজিশনে যাব, তারপরে কি হবে না হবে। তো এটা আমার এক্সপেরিয়েন্সটা আসলে খুবই ছোট, আমি মনে করি না এখানে কিছু আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে আশাটা ভালোই হয়েছে। আসার পরে অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু দেখলাম। ভিসা নিয়ে কোনো প্রবলেম হয় নাই এবং আলহামদুলিল্লাহ আমি 6 মাস পরে এখানে ফান্ড ম্যানেজ করতে পারি। সো ইন ব্রিফ আমার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি এটাই। তা আমরা আজকে আসলে যারা প্যানেলিস্ট তাদের কাছ থেকে মেইনলি এক্সপিরিয়েন্স শুনবো এবং তাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর জানবো। রকিব ভাই, আপনার টেকনিক্যাল ইস্যু মনে হয় সলভ হয়ে গেছে। I hope so. তোমরা কি শুনতে Yes. পাচ্ছ আমাকে? জি ভাই, Okay. হ্যাঁ শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আহ, এখানে তো সবাই বাঙালি, তাই না? ফরেনার তো নেই। জি না ভাই। আচ্ছা, আহ, সবাই আমার অনেক পরিচিত, সাহিল এবং মাসুম আমার আম, খুবই ঘনিষ্ঠ এরা। আর আহ, আমার ক্ষুদ্র পরিচয় হচ্ছে, আমার নাম ডাক্তার রকিব হাসান। আমি পাশ করেছি শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। দেন আমি FCPS পার্ট 1 করেছি মেডিসিনে। আমি এমডি কার্ডিওলজি নন রেসিডেন্সি কোর্সে ছিলাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। আমি গভর্নমেন্ট জব করতাম বাংলাদেশে, আমার BCS 33rd। আমি ঢাকা মেডিকেলে ইনডোর মেডিকেল অফিসার ছিলাম মেডিসিন ইউনিট 2-তে। বিফোর আই জয়েন্ট NIH, আমি NIH এ জয়েন করি, ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথে জয়েন করি অগাস্টের 15 তারিখে গত বছর 2020। এই NIH আমি এখন কাজ করছি স্পেশাল ভলান্টিয়ার হিসেবে in the division of medical neuroendocrinology. আমার ল্যাবটা প্রিন্সিপালি কাজ করে ফিওক্রোমোসাইটোমা এন্ড প্যারাগ্যাংলিওমা নিয়ে। তো আমার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর নাম ডক্টর ক্যারেল পাসাক। হি ইজ a renowned endocrinologist on specialist on pheochromocytoma and research. এই হলো আমার ক্ষুদ্র পরিচয়। এর বাইরে আমি USMLE কমপ্লিট করেছি স্টেপ 1C কে, আর I'm recently CFMG certified. I applied for residency this year. গুড লাক। Okay.
আহ, আম, তো আজকের এখানে ও একটু বেশি বলেছে মাসুম। আমি খুবই নর্মাল পার্সন, না যে সবাই আমাকে চিনে, সবাই আমাকে চিনতেও না। তো আমি ঢাকায় আমি আহ, কিছু স্টুডেন্টকে, আমি স্টুডেন্ট বলবো না, আমার কিছু কলিগকে যারা ইউএসএবিলি করতে যায় এদেরকে আমি কিছু হেল্প করতাম। এই সূত্রে হয়তো কিছু এখানে আমি দেখতে পাচ্ছি আমার সাথে যারা স্টাডি গ্রুপে ছিল তারা কয়েকজন আছে। তো আজকে আমাকে যে কারণে ডাকা হয়েছে, আহ মাসুম, ফার্স্ট কি আমার স্টোরি কিভাবে আমি রিসার্চ পজিশনটা পেলাম, জি ভাইয়া। তাই না? ভাইয়া, আমি হ্যাঁ, একটু ছোট ছোট করে কোশ্চেন গুলো করলে মনে হয় এক্সপিরিয়েন্সটা আরো হ্যাঁ ভালো মনে হয়। হ্যাঁ, কনসাসলি তুমি আসবে, যদি রাইট? একটু আমাকে আচ্ছা, ছোট ছোট কোশ্চেন করলে অনেকের অনেকের বেশি। কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। ইয়েস। অলরাইট ভাই, আপনার প্রতি আমার ফার্স্ট কোশ্চেন, কেন আপনি ডিসাইড করলেন রিসার্চ করবেন? আচ্ছা, আম, আমি ইউএসএমএল স্টেপ 1C কে 2015-2016 কমপ্লিট করি। দেন অনেকের মতো যে বললাম আমার ভিসা ইস্যু ছিল শুরুতে, যে আমার খুব বেশি রিসার্চ ইন্টারেস্ট ছিল, ইটস নট লাইক দ্যাট। সবার মতো আমিও তাড়াতাড়ি ইউএসএমএল স্টেপস কমপ্লিট করে আই ওয়াজ সাপোজ টু অ্যাপ্লাই ফর রেসিডেন্সি 2017। হ্যাঁ, যাই হোক, তো সামহাও আমার ভিসা হলো না। আর তখন আমি মেডিসিনে এফসিপিএস ট্রেনিং আর এমডি কার্ডিওলজি ট্রেনিং আমি ঢুকে যাই। তো আই ওয়াজ ভেরি ফরচুনেট, আমি কাজ করেছি প্রফেসর মুজিবুর রহমান স্যারের সাথে। তো আমি লুপাস ক্লিনিকে কাজ করতাম। তো ওখানে কাজ করার সুবিধার্থে আমি আহ, বেশ কয়েকটা রিসার্চ ইনভলভ হয়ে যাই। ফার্স্ট যে রিসার্চে আমি ইনভলভ হই সেই রিসার্চটা হচ্ছে চিকুনগুনিয়া ইনফেকশনের উপরে, প্রিভালেন্স অফ চিকুনগুনিয়া ইনফেকশন, এবং সেটার পাবলিকেশনও হয়ে যায় আমেরিকান জার্নাল অফ ট্রপিক্যাল মেডিসিন, হুইচ ইজ পাবমেড ইন্ডেক্সড, ওখানে থাকা অবস্থাতেই। তো ওখানে আমি ডাটা কালেকশন করেছি, ওটা ফর্মুলেট করেছি। বাংলাদেশে যতটুকু রিসার্চ করা যায় আর কি, সবাই জানেন আমাদের রিসার্চের ব্যাকগ্রাউন্ড তো অত রিচ না। তো তো ওখানে আমি রিসার্চ করি। তাছাড়া আমি লুপাসের উপরে কাজ করি। আমার ফ্রেন্ড সাকিবুজ্জামান সাহিল আর আমি মিলে আমরা একটা কেস রিপোর্টও করি, ওয়েগনার গ্রানুলোমেটোসিস, গ্রানুলোমেটোসিস পলিঅ্যাঞ্জাইটিসের উপরে। সেটা পাবলিশ হয় পাবমেডে। এটাতে আমি প্রাইমারি অথর আর সাকিব সেকেন্ডারি অথর। এনিওয়ে, তো এই তো টুকটাক করতে করতে আমার একটু রিসার্চের উপর ইন্টারেস্ট হলো। আর তখন আমি মাসুমকে আগে থেকে চিনতাম। তো হি আসলে ও আমাকে এই পদটাতে ইন্সপায়ার করার জন্য একটা ওয়ান অফ দ্য মেইন পার্সন। আমি জানতাম, বাট ওই যে ও যেটা বললো আমি সাহস করিনি যে যে ওয়ানে আমি অ্যাপ্লাই করব। পরে ওর কাছে আমি যে আজকে যেমন সেশন হচ্ছে এরকম একদিন আমরা মনে হয় কত ঘন্টাখানিক আলাপ করেছিলাম, তাই না? জি। তারপরে আমার যেহেতু একটু রিসার্চের ব্যাকগ্রাউন্ড ছিল, and I was done with USMLE Step 1 and CK by that time. তো আমি যেহেতু এখানে একটু ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেশি, এবং একটা এভরি মানে বিগ নেমস আমেরিকাতে একটা বড় ইম্পর্টেন্ট, যে মেয়োতে কাজ করে, আমি এনআইএইচে অ্যাপ্লাই করলাম। ওর কাছে শুনে আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করলাম। তো এভাবে আমার রিসার্চে আসা, প্রয়োজন প্লাস ইন্টারেস্ট, দুটা কম্বাইন। যদি এক কথায় বলি, ইট ওয়াজ ফার্স্ট অফ অল ইন্টারেস্ট অ্যান্ড দেন নেসেসিটি। এই এই দুইটা কম্বাইন করে আমাকে রিসার্চে আমাকে নিয়ে আসলো আর কি। I won't say it's something very new for me. I would say it is advanced form of research, and the primary base was done for me back in my home country. অলরাইট ভাই, থ্যাংক ইউ সো মাচ। খুব কনসাইজ অ্যান্সার পেলাম আমরা, যেটা বুঝাই যাচ্ছে। আমি যদি আরেকটু পয়েন্ট আউট করে দিই সবার বোঝার সুবিধার্থে, যে টেক হোম মেসেজ, মিনিমাম ইন্টারেস্ট থাকা লাগবে রিসার্চের জন্য। কোনো ইন্টারেস্ট নাই তখন এই একজন যার কোনো ইন্টারেস্ট নাই তার পক্ষে এত বড় চ্যালেঞ্জিং একটা অ্যাপ্লিকেশন প্রসেস এন্ড নেক্সট স্টেপ গুলো পার্সিউ করাটা একটু ডিফিকাল্ট। সো ফার্স্ট অফ অল, রকিব ভাইয়ের কথা থেকে যদি আমি কোনো মেসেজ নিতে চাই, একটা মেসেজ নিব যে ট্রাই টু ডু সামথিং, যেটা করে আপনি রিসার্চের ব্যাপারে একটু ফ্যামিলিয়ার হবেন, একটু ইন্টারেস্ট গ্রো করবে। দেন এটা তো আপনার জন্য দরকার, এক একজনের জন্য এক এক কারণে দরকার, সে নেসেসিটিটা ফিল করেন, দেন অ্যাপ্লাই। সো ভাই, আপনার কাছে আমার নেক্সট কোশ্চেন, আপনি কিভাবে অ্যাপ্লাই করলেন? অ্যাপ্লাই করার কি, রিসার্চ অ্যাপ্লাই করা মানুষ জানে না যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, এটা একটা সুন্দর কোশ্চেন। কিভাবে অ্যাপ্লাই? খুব ইজি।
তুমি যদি মেয়ো ক্লিনিকের ওয়েবসাইট অথবা এনআইএইচ এর ওয়েবসাইটে যাও, ইচ এন্ড এভরি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ইনভেস্টিগেটরের নামের পাশে একটা ইমেল অ্যাড্রেস আছে, মোস্ট লাইকলি সেই ইমেল অ্যাড্রেসটা ওপেন। সেই ইমেল অ্যাড্রেসে তোমাকে ইমেল করতে হবে। ইমেলটা কিভাবে করবে এটা এক একজনের এক এক রকম। আমাকে মাসুম যেভাবে বলেছিল আমিও ওইভাবেই বলতে চাবো। এটা ডিফারেন্ট পার্সনের ক্ষেত্রে ডিফারেন্ট ভাবে হতে পারে, বাট আমি আমারটা বলতে পারি আমি কিভাবে করেছিলাম। তো আমার ইমেলের বডিতে মেইনলি আমি লিখেছিলাম আমার শর্ট রেজিউমে, দ্যাট ইজ মাই ইউএসএমএল, অ্যান্ড দেন আমি বাংলাদেশে কি করছি, আর আমি পার্টিকুলারলি ওনার একটা পেপারের নাম আমি সবসময় দিতাম, যে আমি ওই পেপারটা পড়ে আমার খুব ভালো লেগেছে, যাকে আমি করেছি এটা আমি রিসার্চ করতাম, যে যে কোনো একটা লেটেস্ট একটা লিখতাম। আর আম, আর নিজস্ব ভাষায় তোমার রিসার্চের উপরে ইন্টারেস্ট, হাম্বলনেসটা করে লিখতে হবে, সুন্দর করে লিখতে হবে। একটা ফরমাই তো থাকে, একটা সুন্দর করে লিখতে হবে। তো এরকম ইমেল করতে হবে। আমি সম্ভবত আই ওয়াজ লাকি, আমার খুব বেশি করতে হয়নি। আমি 120-30টার মতো করেছিলাম, 100টা কিংবা 120-30টা মেয়েতে আর এনআইএইচ মিলিয়ে। Right. আমার আমি কন্টিনিউয়াসলি মাসুমের কাছ থেকে হেল্প নিচ্ছিলাম। তো দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। তো আমাকে রেসপন্স করেছিল 2 জন, 2%। আমাকে মেও থেকে কেউ রেসপন্স করে নাই। রেসপন্স আসলে অনেকেই করেছে, যে আমার খালি নেই। মোস্ট অফ দ্য রেসপন্স উড বি দেয়ার ইজ নো ওপেনিং রাইট নাও। বাট আমি 2টা পজিশন পেয়েছিলাম, 2টা এনআইএইচ এ। নাম না বলি আমি কোন ডিপার্টমেন্টে। তো একটাতে আমি যেতে পারিনি বিকজ আনফরচুনেটলি দে কুড নট স্পন্সর দ্য ভিসা। আমি যেহেতু বাংলাদেশে ছিলাম তখন, তো আমি পজিশন পেয়েছিলাম কিন্তু তারা আমাকে ভিসা দিতে পারছিল না। বাট ফরচুনেটলি এখন আমি যেখানে আছি উনি আমাকে ভিসা স্পন্সর করতে সক্ষম হয়েছেন। এভাবে আমি অ্যাপ্লাই করেছি। অলরাইট, সো অ্যাগেন সামারি করব না, কিন্তু একেবারে না, যেটুকু পোর্শন না করলে নয়। অ্যাপ্লিকেশনের একটাই প্রসেস, প্রফেসরকে ইমেল করা। ইমেল লেখার একটাই প্রসেস, একটাই নাইস ওয়ে হলো ইমেলটা যদি ইন্ডিভিজুয়ালাইজড হয়। আরেকটা আমি টেক হোম মেসেজ নিব এখান থেকে, নাম্বারটা অনেক বাড়ানো। এই নাম্বার বাড়ানোর ব্যাপার আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। আমি 2জন মানুষকে চিনি যাদের একজন ইমেল করছে টোটাল 1000 আপ, একজন ইমেল করছে 2000 আপ। আমার একটা কলিগ আমার ল্যাবে আসছিল, সে প্রথমে রিসার্চ ট্রেনি অর্থাৎ রিসার্চ ভলান্টিয়ারিং এ আসছে, দেন সে চেষ্টা করছে যে একটা পেইড পজিশনে যাওয়ার জন্য, কিন্তু তার পেইড পজিশন হচ্ছিল না। তখন সে আবার ইমেল করছে, অর্থাৎ প্রথমে তো ইমেল অনেকগুলো করে ঢুকছে, অর্থাৎ পরে আবার তার জব চেঞ্জ করতেছে, তখন আবার 800+ সে ইমেল করছে। তার মানে ইমেল অনেক করতে হবে, এই মাইন্ডসেটটা মনে হয় সবারই থাকা দরকার, রাইট? Yes. আচ্ছা, আমি একটু জি ভাইয়া, অবশ্যই অ্যাড ভাইয়া। করব আর কি। সেটা হুম হচ্ছে হুম যে আমি প্রত্যেকটা ইমেলে আমার শর্ট রেজিউমে হুম আমি হুম, দিতাম, শর্ট রেজিউমে জি, আমি দিতাম। রাইট। আর যদি টফেল আইএলস করা থাকে কারো, হুম সেটাও হুম, মেনশন করা ভালো যদি করা থাকে। রিসার্চ পজিশনে আমার টফেল করা ছিল, মনে হয় ছিল, জি আমি জি ওটা জি মেনশন করেছিলাম। জি, তো দিস ইজ হাউ আমি করেছিলাম। একটা অবশ্যই একটা শর্ট সিভি, আর আর কিছু না, একটা শর্ট হুম সিভি হুম হুম, আমি দিয়েছিলাম। এটা জানি না জি দেওয়া উচিত কি না উচিত না, আমি জি দিয়েছিলাম। জি। হ্যাঁ, খুব শর্ট। মানে এটা বলা হয়ে থাকে যে কোথাও একটা ইমেল করলে ফার্স্টেই একটা ইন্ট্রো থাকা উচিত, যে এই তুমি কে, ইমেল করতেছো, কেন লিখতেছো, হুম, রাইট? সো ফার্স্টে একটা জিনিস ইমপ্রেশন দেওয়া দরকার যে আমি কে এবং কেন ইমেলটা লিখতেছি। দেন আর কি আমার ইমেল লেখার কারণটাকে আরো এলাবোরেট করা, যে আমি এটা চাই অ্যাকচুয়ালি, এবং সবার শেষে খুব নাইস একটা ক্লোজিং, এবং ওই বডির ইয়েস, মধ্যে আর কি কনভিন্সিং জিনিসপত্র থাকা লাগবে, যেটা থেকে একটা মানুষ কনভিন্স হবে। ইমেলের লেন্থটা খুব ছোট, যেটা আমি বুঝি অ্যাকচুয়ালি। এখানে অনেক মতামত থাকতে পারে, আমরা সবার কাছ থেকে ডিফারেন্ট মতামত নিব। আমি আমারটা বলতেছি, আমি এইমাত্র রকিব ভাইটা শুনলাম। ইমেলের মধ্যে আমরা আরেকটা কাজ করব, যে ইমেলটা হবে না খুব বেশি লম্বা, খুব বেশি লম্বা ইমেল হলে মানুষ পড়বে না। ইমেলটা হবে না খুব বেশি ছোট, খুব বেশি ছোট হলে ইন্ডিকেট করে ইউ আর নট ডেডিকেটেড। আর রকিব ভাই যে কাজটা করছে, ফ্যান্টাস্টিক জব, ইন্ডিভিজুয়ালাইজড ইমেল করছে, রাইট? বুঝতে পারতেছেন যে একটা ল্যাবে যখন ইমেল করবেন, তখন তাদের রিসার্চ এরিয়া, আপনি যে তাদের ল্যাবটা ব্যাপারে পড়াশোনা করছেন,
আপনি যে প্রফেসরকে ইমেল করতেছেন, আপনি যে প্রফেসর রিসার্চের ব্যাপারে আপনি একটু স্টাডি করছেন, একটু সময় নিয়েছেন, এই জিনিস কিছু লিখলে এটা ইন্ডিকেট করে যে হ্যাঁ সে একেবারে না জেনে একটা ইমেল পাঠায় না, যে হ্যাঁ আমি রিসার্চ ইন্টারেস্টেড, আমাকে জেনে নেবে, আমি সেখানেই আছি। নো, এটা খুব বেশি ভেগ, মানুষ বুঝতে পারে যে ইমেলটা জাস্ট কপি পেস্ট করে পাঠানো হয়েছে। আমার কেসটা একটু ডিফারেন্ট, আমি অ্যাকচুয়ালি এত ইন্ডিভিজুয়ালাইজড ইমেল পাঠাইনি, আমি কপি পেস্ট করছি এবং কপি পেস্ট করতে যে অনেক ভুলও করছি আর কি। আচ্ছা, তা যাই হোক, সামসোর্ট আমাদের সবার একটু লাক থাকা লাগে। হ্যাঁ, তা মানে হয়তোবা সামহাউ মানে আমাদেরকে যেটা টার্গেট করা দরকার যে আমাদের অ্যাটেম্প যেন মিস্টেকের চেয়ে বেশি হয়, তাহলে হয়তোবা সাকসেস আল্লাহ দিবেন এক সময়। Yes, ঠিক আছে রকি ভাই, আমি আপনার কাছে আবার ফিরবো sure. ভিউয়ারদের কোশ্চেন নিয়ে, এবং আমারও কিছু কোশ্চেন আছে আপনার কাছে সেটা নিয়ে। এখন আমরা চলে যাব আমাদের সাহিল ভাইয়ের কাছে। সাহিল ভাইয়ের কাছে আমার কোশ্চেনটা একটু ডিফারেন্ট, কারণ সাহিল ভাই আপনি মনে হয় ভিসা রিলেটেড কোনো বেনিফিট পাওয়ার জন্য রিসার্চে অ্যাপ্লাই করেন নাই। আমি এর ব্যাপারে প্রিটি শিওর, কারণ আপনি অ্যাপ্লাই করছেন ইউএসএ তে থাকা অবস্থায়, রাইট? রাইট। আই থিংক আপনি আমাকে যদি এই অ্যান্সারটা দেন যে রিসার্চ কি করে একটা মানুষকে রেসিডেন্সি পাওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটাতে হেল্প করতে পারে, যেটা আপনার পার্সোনাল যদি কোনো ফিলিংস, কোনো এক্সপেরিয়েন্স, এনিথিং, এই ব্যাপারে যদি একটু বলতেন, তারপরে আমরা Well, ফিরবো যে আপনি কি করে একটা পোস্ট ম্যানেজ করলেন। ওকে, গ্রেট। তো যেটা বলতে যাচ্ছিলাম, মাসুম ইন্ট্রোডাকশন করছে আমার আর রকির, যে লাইক আমাদেরকে সবাই চেনে, আমরা খুবই ফেমাস। অ্যাকচুয়ালি উই আর নট, নো অফেন্স। আর এখন গেট টু দ্য পয়েন্ট। আমি একটু মানে নিজের একটু পরিচয় দেই। আমার নাম হলো মোহাম্মদ সাকিবুজ্জামান সাহিল। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাশ করছি 2015-তে। আর এরপরে আর কি ইউএসএমএল জার্নি স্টার্ট করছি। আমার ইউএসএমএল জার্নিটা শুরু হয়েছে, আমি ইউএসএ তে একটা কনফারেন্স অ্যাটেন্ড করছিলাম এবং সেখানে প্রেজেন্টেশন করছিলাম। তো সেইখান থেকে আমি ইউএসএমএল তে ইন্টারেস্টেড হই। তো এরপর ইউএসএমএল স্টেপ 1 দেই। তো আমি যখন ইউএসএ তে আসছিলাম কনফারেন্স করতে, তখন আমি B1 ভিসা নিয়ে আসছিলাম। So Masum যেহেতু স্টার্ট করছে ভিসা নিয়ে, let's get back to the visa point. So Okay. when I first came to US, I had no visa. So কিন্তু আমি লাকিলি, ভিসার জন্য লাকটা অনেক ইম্পর্টেন্ট, আমি লাকিলি B1 ভিসা পেয়ে গেছিলাম। তো ওইটা দিয়ে আমি কনফারেন্স অ্যাটেন্ড করছি। দেন আই গট ব্যাক টু বাংলাদেশ, ইউএসএমএল স্টেপ 1 দিলাম। তারপর এখন আর কি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করছি, অন দ্য ওয়ে টু I don't know what will happen in future. তো মাসুম যেটা বলছে যে এটা কিভাবে রেসিডেন্সি পাওয়াতে বা ইন্টারভিউ প্রসেসে হেল্প করে। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যখন অ্যাপ্লাই করছি, তো আমি আগে থেকে রিসার্চ অনেক ইন্টারেস্টেড ছিলাম। তো ইন দ্য মিন টাইম আমার কিছু পাবলিকেশন হয়েছিল। তো আমি ফার্স্ট টাইম যখন রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করছি, আমার সবগুলো ইউএসএমএল স্টেপ কমপ্লিট ছিল, প্লাস বাই দ্যাট টাইম আই হ্যাড অ্যারাউন্ড 6 পাবলিকেশনস। কিন্তু অ্যাকচুয়ালি 6টা পাবলিকেশন একটা বিগিনার অ্যাপ্লিকেন্টের জন্য, আইএমজিদের জন্য লাইক মানে কম কিছু না। লাইক 6টা পাবলিকেশন সবার থাকে না, একটা দুটাও মানে অনেকে থাকে না। তো কিন্তু it really didn't help me. It really didn't help me. আপনার একটা স্টোরিতে একটা টুইস্ট দিয়ে দিলেন ভাই। Yeah, it really didn't help me. তো এরপর হলো because I'm not a very stellar student. আমার স্কোর খুবই অ্যাভারেজ। আমি সবার মতোই লড়াকু টাইপের মানুষ, যে হাল ছেড়ে দেবো না এই টাইপের। তো হাল ছেড়ে দেই নাই। তারপর দেন আই ওয়াজ থিঙ্কিং কি বলে অ্যাপ্লিকেশন কিভাবে স্ট্রং করব। তো অ্যাপ্লিকেশন স্ট্রং করার একটা ওয়ে আমেরিকাতে হলো রিসার্চ, কারণ আমেরিকার ক্লিনিক্যাল সিস্টেমটা পুরাটাই রিসার্চ ওরিয়েন্টেড অ্যান্ড রিসার্চ ইজ ভেরি মাচ ইন্টিগ্রেটেড ইনটু দ্য সিস্টেম। সো এইটা যদি মানে আপনি যত তাড়াতাড়ি বুঝবেন, তত এটা আপনাকে হেল্প করবে ইউএসএমএল জার্নিতে। তো আমার স্পেসিফিক পার্টিকুলার কোনো রিসার্চ ইন্টারেস্ট ছিল না। তো আমি নর্মালি লাইক রিসার্চের প্রতি আমার আগ্রহ থেকে আমি নিজে পাবলিকেশন করতাম। আমি রিসার্চ আর সিস্টেমেটিক রিভিউ দিয়ে স্টার্ট করছিলাম। তো এরপর কেস রিপোর্ট করছি, রকির সাথে কেস রিপোর্ট করছি। তারপর তো ম্যাচ করি নাই। ম্যাচ না করার পর মাসুম তো মেয়োতে আসলো। মাসুম যখন মেয়োতে আসছে, তখন
তখন মনে হয় আমি অ্যাপ্লাই করবো, এরকম কি অবস্থা আর কি। তারপর ম্যাচ করি নাই। তারপর মাসুম স্বপ্নে বলে ভাই রিসার্চে চলে আসেন। দেন আমার আরেকটা ফ্রেন্ড ছিল চেতন, ইন্ডিয়ান, তো ও মেয়েও তো রিসার্চ করে ওর ম্যাচ হয়ে গেছে আর কি নিউরোলজিতে। তো ও আমাকে বলছিল যে আচ্ছা তুমি অ্যাপ্লাই করো, কিন্তু এট দ্যাট টাইম আই ওয়াজ সো কনফিউজ বিকজ রিসার্চ ফেলোশিপের প্রবলেম যেটা, যে রিসার্চ ফেলোশিপ 1 ইয়ার পজিশন এবং পজিশন গুলো আনপেইড। আমি যতদূর জানি যে কিছু জায়গা আছে যে ওরা আগে থেকেই পে করে, কিন্তু সেটার জন্য অনেক কোয়ালিফাইড হতে হয়। তারা রেডিমেড ক্যান্ডিডেট চায় যারা অ্যাকচুয়ালি ওই রিসার্চ ইন্টারেস্টেড বা ওই রিসার্চে তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে এবং ওরা এসে লাইক ওদের প্রসেস গুলোতে হেল্প করতে পারবে। কিন্তু আমার তো লিটারালি হ্যান্ডস অন কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সো আমার মতো ক্যান্ডিডেট যারা, ঠিক আছে আমার আই হ্যাড সাম পাবলিকেশনস, কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস যে পাবলিকেশন ইম্পর্টেন্ট ডেফিনেটলি, কিন্তু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকলে ভালো। তো ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, জব আমাদের হ্যান্ডস অন সরি এক্সপিরিয়েন্স নাই, তো এখন কি করতে হবে? তো একটু তখন ভাই আমি একটু ইন্টারাপ্ট করতে পারি? হ্যাঁ মাসুম বলো। এখানে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কিনা আমি একটু এনশিওর করতে যাচ্ছি। একজন বলতেছে যে শি কান্ট হিয়ার। আমি সবার জন্য একটা কোশ্চেন করতে যাচ্ছি, আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন নাকি স্পেসিফিক একজন দুইজন? মানে স্পেসিফিক একজন দুইজন শুনতে পাচ্ছেন? অলরাইট, অলরাইট, শুনতে থ্যাংক ইউ সো পাচ্ছি। মাচ। অলরাইট, আচ্ছা টেক্সটে বলবো আমরা সবাই, যদি শুনতে পেয়ে থাকি বা আমার যে কোনো রেসপন্স টেক্সটে বলবো আমরা, কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আপু, কেউ যদি শুনতে না পেয়ে থাকেন আমি সাজেস্ট করবো মেবি আপনার ডিভাইসে কোনো প্রবলেম আছে, লাইক একটু লিভ করে আবার ঢোকেন, সলভ হয়ে যাবে। ঠিক আছে সাহেল ভাই, আমি খুবই দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, প্লিজ কন্টিনিউ। নো প্রবলেম, ইটস ওকে। অ্যাকচুয়ালি মাসুম আমি তোমাকে টেক্সট করছিলাম কারণ আমাকে কয়েকজন টেক্সট করছে যে ওরা শুনতে পাচ্ছে না আর কি। জি জি জি, ইটস হার্ড টু ট্র্যাক, রাইট? গো অ্যাহেড। তো যেটা বলতেছিলাম যে আমাদের হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স নাই দেখে, সো আনপেড পজিশন, তো এখন 1 বছর কিভাবে বিয়ার আপ করব? দিস ইজ দ্য ইউএস, তো এখানে ইটস রিয়েলি এক্সপেন্সিভ, বাসা ভাড়া হোয়াটএভার ইট ইজ, আপনি যেখানে মুভ করেন, হুজ গোনা ব্যাক আপ ফাইন্যান্সিয়ালি। তো এটা একটা বড় রিজন ছিল আমি প্রথমবার অ্যাপ্লাই করি নাই, এন্ড আই উড সে দ্যাট ইট ওয়াজ এ ব্যাড ডিসিশন যে আমি অ্যাপ্লাই করি নাই। বা লাইক দেয়ার ওয়ার পিপল যারা আমাকে বলতেছিল যে ভাই আসেন or সাহিল রিসার্চে যা, and I was like okay, মানুষ আমাকে বলতেছে and I'm not doing that, what's right? তো whatever it is, better late than never. তো ফাইনালি আমি অ্যাপ্লাই করছি। রকি যেভাবে বললো যে ও অনেক বেশি ইমেল করছে, সেম হিয়ার। ইমেলের ব্যাপারে আমার কিছু টিপস আছে। আমি যেভাবে ইমেল করতাম খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে বিজনেস ইমেল লেখার কিছু ওয়ে আছে, ইউ ক্যান গুগল ইট, অর ইউটিউবে অনেক ভিডিও আছে, জাস্ট সার্চ করবেন যে আমেরিকান বিজনেস ইমেল একটু ডিফারেন্ট ইউকে বা ওই আমরা যেভাবে লিখি ওইটা থেকে। তো এটা একটু শিওর হয়ে নিয়েন আর কি, তাহলে ইট উইল হেল্প ইউ ইন দ্য ফিউচার। খুবই সিম্পল সাবজেক্ট ইউজ করবেন, খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। প্লাস সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে আপনি প্রফেসরকে বা যাকে ইমেল করেন আপনাকে বোঝাইতে হবে যে আপনি ওই রিসার্চ ইন্টারেস্টেড, কোনোভাবে নিজের ক্যারিয়ারের সাথে তাদের ল্যাবের কোনো একটা রিসার্চ ফোকাস যদি কানেক্ট করতে পারেন, এবং কানেক্ট করা না মানে যে আচ্ছা কানেক্ট করলাম। এবং প্রফেসররা অনেক লাইক দে আর ভেরি এক্সপেরিয়েন্স পিপল এন্ড দে টেক আ লট অফ ইন্টারভিউস, সো তারা এগুলো বুঝে ফেলে। তো লাইক আপনি যদি লিটারালি ওয়েবসাইট ভালো করে রিভিউ না করে একটা কিছু লিখে পাঠিয়ে দিলেন, আমরা বাংলাদেশিরা যেটা করি, আমিও করছি তো এর মানে না যে আমি করি নাই, আমিও করছি। তো কিন্তু আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি যে না করলে বেটার আর কি, আপনার চান্সটা আরো বাড়বে। তো কানেক্ট করলে জিনিসটা ইজি হয়ে যায়, তখন ওরা চিন্তা করে যে আচ্ছা ওকে, ও অনেক ইন্টারেস্টেড। আর সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি বলবো যে ইউএসএ যে বড় বড় রিসার্চ ইনস্টিটিউশন গুলো আছে লাইক NIH, মেয়ো, তারপর জন হপকিন্স, হার্ভার্ড বা হোয়াটএভার ইট ইজ, স্ট্যানফোর্ড, তো ওরা থার্ড ওয়ার্ল্ড বা আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রি গুলা পোলাপান গুলারে খুবই লাইক করে, কারণ ওরা জানে যে এরা অনেক ট্যালেন্টেড। এবং আমেরিকার মেডিকেল হেলথ সিস্টেমের একটা বড় একটা পার্ট, আমি বলবো যে ব্যাকবোনের বড় একটা অংশ হলো ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট। তো ওরা চান্স দেয়, ওরা যদি বুঝতে পারে যে পটেনশিয়াল আছে বা ও রিয়েলি ইন্টারেস্টেড, ও আমার এখানে এসে কিছু ভালো কিছু করতে চায় বা সো তখন ওরা আপনাকে ইন্টারভিউ দিবে। তো তারপর আমি যেটা করছি যে আমি ইমেল দিছি, তারপর আমি খুবই লাকি। আমার ব্যাপারটা হলো যে আমি কাইন্ড অফ স্ক্যাটার্ড ইমেল দিছি। আমি 1 বছর আগে ইমেল দিছিলাম, কিছু ইন বিটুইন ইমেল দিচ্ছিলাম, আই ওয়াজ কিপিং আপ উইথ দ্য ফ্লো। তারপর তো ম্যাচের রেজাল্ট পাইছি, ম্যাচ হয় নাই। তখন ম্যাচের রেজাল্ট না
পেয়ে ম্যাচ হয় নাই এটা জানার পর আমি অনেক বেশি সিরিয়াস হয়ে গেছি। দেন আমার কাছে মনে হচ্ছে ওকে আই হ্যাড টু ডু সামথিং। তো তখন আমি ইচ্ছা মতো ইমেল দেওয়া শুরু করলাম। আর মাসুম তো সবসময় ছিল। মাসুম আমাকে অনেক পুশ করছে যে ভাই অ্যাপ্লাই করেন, আপনি তো আসবেনই, আপনার তো হবেই। ওয়েল মাসুম আমার থেকে বেশি কনফিডেন্ট ছিল যে আমার হবে আর কি। তো আমি তো আমি খুবই ফরচুনেট। তো কোভিড এর মাঝখানে আমি মেও থেকে অফার পাইছি এবং মানে আমি ফরচুনেটলি বলবো যে আমার যেদিন ইন্টারভিউ ছিল সেদিন আমাকে পিআই আমাকে অফার করছে যে are you gonna join my lab? I was like, what the boy, I'm not gonna join. So I felt like it's the biggest thing happened in my life, মানে biggest achievement বলা যায়। কারণ মেও আমেরিকাতে অনেক একটা বিগ প্লেস, আর বিগ প্লেসের ইম্পর্টেন্স কতটুকু এটা আমি এখন লিখে রাখতেছি, কারণ এটা নিয়ে কথা বলাটা অনেক ইম্পর্টেন্ট সবার জন্য। আমি সবার জানাটা অনেক ইম্পর্টেন্ট। জি বিগ প্লেসের ইম্পর্টেন্স অনেক আমেরিকাতে বিগ প্লেস, বিগ নেমস, ইটস all about names. I mean বিগ নেম মানে ডেফিনেটলি ওইখানে বিগ কিছু হইতেছে, তো এটা মাথায় রাখতে হবে আর কি। সো ইউ উইল বি এ পার্ট অফ দ্যাট বিগ স্টাফ। অলরাইট। তো হ্যাঁ, তারপর আমি পজিশন সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করছি। আই হ্যাড নাথিং ইন মাই মাইন্ড যে আমার কিভাবে চলবো না চলবো, আই ডোন্ট নো কিভাবে চলতেছি। কিন্তু আমি এরপর বলবো যে দিস ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ, বিং আ লিটল বিট পার্ট অফ মেও। তো এইভাবে আসছি আর কি। নেক্সট কোশ্চেন জি ভাই, নেক্সট কোশ্চেন হলো আপনি যেটা অনেকেই জানে, হয়তোবা এখানে বলতে কোনো সমস্যা নাই যে সাহিল ভাই এবার রেসিডেন্সিতে অ্যাপ্লাই করছে। সাহিল ভাইকে আমরা সবাই লাক উইশ করি। তো সাহিল ভাইয়ের কাছে আমার কোশ্চেন যেটা যে আপনি এখন রিসার্চে থাকা অবস্থায়, অর্থাৎ আপনি একটা ইনস্টিটিউটের সাথে অ্যাফিলিয়েটেড থাকা অবস্থায় যে অ্যাপ্লিকেশন করলেন, এটা কি কোনো ডিফারেন্স ক্রিয়েট করছে? আপনি ফিল করছেন? অর্থাৎ ইন আদার ওয়ার্ডস আমার কোশ্চেনটা হলো যে রিসার্চ কি এই রেসিডেন্সির ইন্টারভিউ পাওয়ার ব্যাপারে কোনোভাবে হেল্প করে কিনা, যে কেউ যদি অলরেডি একটা পজিশনে থাকে, কোথাও অ্যাফিলিয়েটেড থাকে? আমার হ্যাঁ মাসুম, এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বা ইম্পর্টেন্ট একটা টপিক। আমি মনে করি যে আমি তো প্রথমে বলছি যে আমি প্রথমবার যখন অ্যাপ্লাই করছি I had 6 publications but still it didn't help me at all. কেন হেল্প করে নাই? Because I wasn't affiliated with any institution. So ইনস্টিটিউশনটা অনেক ম্যাটার করে, কারণ তো আমেরিকাতে সব জায়গায় সব বড় বড় অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন গুলোতে সবাই একটা কথা বলে যে ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন। সো ওরা একটা ডাইভার্স কি বলবো এমপ্লয়ি কি বলবো ডাইভার্স একটা সিচুয়েশন চাই যেখানে অনেক দেশে অনেক মানুষজন থাকবে এবং সব কালচার গুলোকে ওরা ইনক্লুড করবে। তো আমি এটা বলবো যে আমার সিভিতে সবকিছু ছিল, কিন্তু ডাইভার্সিটি ছিল, কিন্তু ডাইভার্সিটি গুলো ইনক্লুডেড ছিল না কোনো একটা ইনস্টিটিউশনের সাথে। তো যখন ইনক্লুডেড হয়েছে, সো আমার ইন বিটুইন আমি আরো পাবলিকেশন করছি, সো আমার পাবলিকেশন নাম্বার বাড়ছে। কিন্তু আমি যখন মেয়োতে আসলাম এবং আমি যখন আমার সিভিতে মেয়ো অ্যাড করে অ্যাপ্লিকেশন করলাম, ইট মেড এ হিউজ ইম্প্যাক্ট। Given I don't have good score, I have very average score, I have a attempt in CS, clinical skill exam যেটা এখন তুলে দিছে, I'm happy যে মানুষের আজ আর এক্সাম দিতে হবে না। And despite I have those red flags in my CV, I got, I mean, very good amount of interviews. I haven't matched yet, I don't know match করব কিনা, match তো totally মানে uncertain, so match না করলে next year আবার apply করব। কিন্তু আমি বলবো যে রিসার্চ আমাকে অনেক হেল্প করছে। কিভাবে হেল্প করছে আমি এখন এটা বলি যে being a part of the big institution like Mayo, NIH, Cleveland Clinic, Stanford, Harvard, তো আমেরিকারই বড় ইনস্টিটিউশন গুলা, এই নেম গুলা সবাই চেনে। তো যখন একটা হসপিটাল বা আপনার অ্যাপ্লিকেশন রিভিউ করে, তো ওদের কিছু ফিল্টার আছে, তো ফিল্টার গুলোর পরে কিছু অ্যাপ্লিকেশন থাকে, আবার কিছু প্রোগ্রাম আছে যে সব অ্যাপ্লিকেশন রিভিউ করে। তো তখন ওরা এই জিনিসগুলো দেখে যে ওদের সিস্টেমে কারা ইনক্লুডেড। তো অনেক না, বেশিরভাগ আইএমজি হলো কোনো ইনস্টিটিউশনের সাথে অ্যাফিলিয়েটেড থাকে না বা কোথাও কাজ করে না। তো তো ওরা তখন আই ডোন্ট নো ওদের দিক থেকে কি চিন্তা করে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ওরা চায় যে আমেরিকান সিস্টেমের সাথে বা আমেরিকান সিস্টেমের সাথে পরিচিত বা আমেরিকান সিস্টেমে আছে, কাজ করতেছে বা এক্সপেরিয়েন্স আছে, তো এই টাইপের মানুষজন আর কি ওরা চায় যে ওদের হসপিটালে আসুক। আর এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো যে আপনি যদি কোনো বড় একটা রিসার্চ ইনস্টিটিউশনের সাথে অ্যাফিলিয়েটেড থাকেন বা কাজ করেন, এর মানে এটা হলো যে আপনি অলরেডি ওদের সিস্টেমে ইনক্লুডেড, লাইক ইউ আর এ পার্ট অফ দ্য সিস্টেম। তো তখন ওরা একটু আপনার উপর ভরসা করতে পারবে।
সো ব্যাপারগুলো হলো যে ডেভেলপ কান্ট্রিরা তখন আন্ডার ডেভেলপ বা আমাদের মতো ডেভেলপ কান্ট্রি, সরি, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি এডুকেশন সিস্টেমটাকে খুব একটা কি বলবো ভরসা করে না, আমরা কি শিখে আসতেছি এটার উপর ওরা ভরসা রাখতে পারে না। কিন্তু ওরা যখন দেখে যে ওদের সিস্টেম, ওদের ইউএসএমএলতে আমরা মোটামুটি একটা স্কোর করছি, ইউএসএমএলই তো স্ট্যান্ডার্ডাইজ এক্সাম, প্লাস আমরা ওদেরই কোনো একটা মানে সিস্টেমের একটা হসপিটালে বা রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতেছি, তো তখন চিন্তা করে ওকে ও তো আমাদের সিস্টেমে একটু আসছে বা ও জানে আমাদের কালচার কি, তো তখন ওরা একটু ভরসা করতে পারে ওকে, তাহলে ওকে ইনভাইট করে দেখি যে ও কেমন। সো আমার মনে হয় যে এটা অনেক ইম্পর্টেন্ট। আর বিগ নেমের কথা যেটা, যে আমেরিকায় সারা আমেরিকার সব হসপিটালই চেনে এনআইএইচ কি। এনআইএইচ তো আমেরিকার রিসার্চের কি বলবো, আমরা যেরকম মক্কায় হজ করতে যাই ওরকম আর কি, এনআইএইচ ফান্ড পাঠায় সব জায়গায়। আর এরপর হলো এনআইএইচ এর পরে আমাদের মেও আছে, ক্লিভল্যান্ড ক্লিনিক আছে, স্ট্যানফোর্ড আছে, হার্ভার্ড, জন হপকিন্স। তো বিগ নেম কোন একটা জায়গার সাথে অ্যাফিলিয়েটেড থাকলে তখন বিগ নেমটা সিভিতে একটা ইফেক্ট করে যে আপনি লাইক আমেরিকাতে কি বলবো কালচার অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন একটা বিগ প্লেসে কাজ করবেন, সে যে কাজই হোক, তার মানে হলো আপনি কিন্তু ওদের কালচারের সাথে ইনভলভ হয়ে গেছেন, সো আপনি ওদের কালচারটা লার্ন করতেছেন এবং প্র্যাকটিস করতেছেন। তো কালচারটাকে, জব কালচার বা এই কালচার গুলোকে আমেরিকান অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন গুলো খুব ইম্পর্টেন্স দেয়। ইভেন ইভেন রকি এনআইএইচ আছে, মাসুম তো অনেক অনেক আগে থেকে মেয়তে আছে, ইভেন আমি আসছি, আমার 8 মাস হয়ে গেছে মেয়তে রিসার্চ করতেছি। তো 8 মাসে আমি অনেক কিছু শিখছি যেটা আমি আমার সারা জীবনে শিখতে পারি নাই। সো এই 8 মাসের ইম্প্যাক্ট আমার লাইফে বা আমার সিভিতে এতটুকু, জাস্ট এটুকুই বললাম আর কি। সো বিগ প্লেসের ইম্প্যাক্ট এতটুকু ইম্পর্টেন্ট। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি আবার একটু রকিব ভাইয়ের কাছে ফিরে যাব। রকিব ভাইকে একটু কোশ্চেন করি নাকি? আচ্ছা রকিব ভাই, ফ্রিকোয়েন্টলি একটা কোশ্চেন পাই আমি যে ভাই কখন রিসার্চের জন্য অ্যাপ্লাই করা উচিত? বিফোর স্টেপ 1, আফটার স্টেপ 1, আই মিন হোয়েন? সো আপনার মতে কখন রিসার্চ অ্যাপ্লাই করা উচিত, খুব সংক্ষেপে? I can share my experience. তো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। অবশ্যই। রিসার্চটা ফার্স্ট অফ অল ঠিক করতে হবে যে আপনি কেন চান, তাই না? তো আমি ইনিশিয়ালি সবাই যে কনভেনশনাল ওয়েতে চেষ্টা করেছিল, স্টেপ 1 সিকে, দেন সিএস এর জন্য ভিসা, দেন দ্যাট ওয়াজ দ্য কনভেনশনাল ওয়ে। আমাকে যদি আমার মতো কেউ আসতে চায়, আমি যদি বলি, তাহলে অ্যাটলিস্ট স্টেপ 1 এর পরে করা উচিত, বিকজ ওই ইমেলটাতে ফার্স্ট কথা আমি যেটা লিখেছিলাম, আমি পার্সোনালি, দ্যাট ওয়াজ ইউএসএমএল। I'm done with step 1 and CK. রাইট। And আমার ইন্টারভিউ হয় তখন। আমার ইন্টারভিউ যিনি আমার পিআই, উনি আমার 1 আওয়ারের মতো ইন্টারভিউ নেন। আমার মনে হয় সেই এক্সপেরিয়েন্সটা অনেকেই জানতে চাচ্ছেন বা জানতে চায় বা কি হয়েছিল। ডেফিনিটলি আমি পরে আসবো আমি ভাই ইন্টারভিউ নিয়ে। হ্যাঁ, ইন্টারভিউ এ আমি তো অনেকদিন ধরে চেষ্টা করছিলাম। আমি বললাম ফার্স্টে আমি বেথ ইসরায়েল ডিকনিস, যেটা মেডিকেল সেন্টারের, আমি যেহেতু কার্ডিওলজিতে আমার ব্যাকগ্রাউন্ড, মাইকেল সি গিবসন নামে একজন প্রখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আছেন। তো ওনার একটা রিসার্চ গ্রুপ আছে যেটা হলো উইকিডক, অনেকে হয়তো জানেন উইকিডক। তো ওটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম, ওটাতে আমি শর্ট লিস্টেড হয়েছিলাম, বাট রিজেকশন তো খুব কোয়াইট কমন। তো আলটিমেটলি ফাইনালি আমি ওটাতে যেতে পারিনি, ওটা আমার প্রিলিমিনারি চয়েস, ওটা হার্ভার্ডের অ্যাফিলিয়েটেড। তো তারপরে আমি এনআইএইচ এ যখন অ্যাপ্লাই করি, তখন প্রথম তো বললাম যে আমাকে একটা পজিশন পেয়েছিলাম মায়োসাইটিস গ্রুপের, কিন্তু ওখানে আমাকে ভিসার জন্য আমি যেতে পারিনি। যদি আমি ইউএসএ তে থাকতাম, আই কুড হ্যাভ জয়েন্ড দ্যাট। তো আমার ইন্টারভিউ হয়েছিল 1 আওয়ার। 1 আওয়ার ইন্টারভিউ হয়েছিল। ইট ওয়াজ লাইক রেসিডেন্সি ইন্টারভিউ, দ্য সেম ইন্টারভিউ। রেসিডেন্সিতে যেমন ইন্টারভিউ হয়, টেল মি অ্যাবাউট ইউরসেলফ, স্ট্রেংথস, উইকনেস, তুমি ইউএসএমএলই কবে দিয়েছো, এখন তুমি কি করছো। তো পার্টিকুলারলি যদি বলো যে আমাকে কি জিজ্ঞেস করেছিল, তো দে ওয়ার ভেরি ইন্টারেস্টেড অ্যাবাউট মাই গভর্নমেন্ট জব। এটা ইন্ডিভিজুয়াল ক্যারি করে। তো আমি 2 বছর তো আমাদের গ্রামে কাজ করতে হয়, ওটা নিয়েও জিজ্ঞেস করেছে। আমার কার্ডিওলজি কোর্স নিয়ে জিজ্ঞেস করেছে। সো ইটস নট লাইক USMLE, he asked everything about my resume, including my publications. তো ওদিনই সাহিলের মতোই আমাকে 1 ঘন্টা পরেই আমাকে বলে যে তোমাকে আমার আরেকজন ফেলো আছে, ও তোমাকে
কিছু কোশ্চেন করবে অ্যান্ড এও বলে যে এটা মাসুম বুঝতে পারবে, এও তোমার সাথে কন্ট্যাক্ট করবে। তো ওখান থেকে প্রসিডিউরটা শুরু হয়ে যায়। বাট বি মাইন্ডফুল দ্যাট যেহেতু আমি গভর্নমেন্ট জব করতাম, আমাকে ছুটির কাগজ নিতে হয়েছে। অনেক পেপার ওয়ার্ক হয়, তো সব মিলিয়ে করোনা মিলিয়ে আমি পজিশন পাওয়ার পরও আরো আমার ৮-৯ মাস লেগেছিল আমেরিকা আসতে। এ হলো Right. শর্ট। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, যেহেতু ইন্টারভিউ নিয়ে একটা টপিকস চলে আসলো আপনার এই অ্যান্সারে, আমি ইন্টারভিউ সম্পর্কে একটু জানতে চাচ্ছি। মইন ভাই প্লিজ। একটা কথা বলছে। মইন ভাইয়ের এই কথাটা, মানে মইন ভাই আমার মেন্টর। আচ্ছা, আচ্ছা। নেক্সট উইকে মইন ভাই আমাদের প্যানেলিস্ট। মইন ভাই একটা কথা বলছে, কথাটা আমার আর আমার ফ্রেন্ড রুবেলের খুব পছন্দ হয়েছে। সেই কথাটা আমি আবার কোটেশন করতে চাই। বাঙালি ইন্টারভিউ খারাপ দেয় কারণ বাঙালি বিলিভ করে ইন্টারভিউতে চাকরি হয় না। কথাটা খুব Very true. I totally agree with Mohan bhai. জি, জি, জি। সো আপনার যদি মাইন্ডসেট থাকে যে চাকরি হয় লিংকে, চাকরি ইন্টারভিউতে হবে না, তাহলে আপনার ইন্টারভিউ কোনোদিন ভালো হবে না। দিস ইজ দ্য টেক হোম মেসেজ। সো ইন্টারভিউ টিপস সাহিল ভাই শর্ট করে আর রকি ভাই শর্ট করে একটু ইন্টারভিউ টিপস সম্পর্কে বলবেন, দুইজন একটু একটু করে প্লিজ। রকি বলো আগে, আমি তারপর বলবো। আচ্ছা, আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমি বলছি, যারা আর কি বাংলাদেশে আছে, আমেরিকা আসতে চায়, তাদের মনে হয় হেল্প হতে পারে। আর সাইলেটটা যারা আমেরিকায় আছে তাদের হেল্প হতে পারে। আমার এক্সপিরিয়েন্স আমারটা আমি শেয়ার করতে পারি। তো শুরুতে আমাকে একটা টাইম দিলেন উনি যে তুমি কখন ইন্টারভিউ দিতে পারবা। তো আমি একটা টাইম দিলাম। তো আমার ইন্টারভিউটা শুরু হলো। আমার পিআই, উনি এমডি endocrinologist and পিএইচডি। I think he has every degree possible in this world. So বুঝতেই পারছেন, he is a guy from Czech Republic. So তো ওদের ইস্টার্ন ইউরোপিয়ান একটা অ্যাকসেন্ট থাকে, তাই না? চেক রিপাবলিকের। তো উনি ফরচুনেটলি একটা দিক দিয়ে ভালো, হি ইজ অ্যান অলসো আইএমজি। যেহেতু চেক রিপাবলিকের উনি আইএমজি, তো আমাদের জিনিসটা সে বুঝে। তো এদিক দিয়ে আমি একটু লাকি ছিলাম যে আমার যদিও সে হোয়াইট, বাট হি ইজ অ্যান আইএমজি, মানে তার গ্র্যাড স্কুলটা চেক রিপাবলিকে। তো এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ পজিশনে আমার ছিল, কারণ উনি আমাদের ব্যাপারটা বুঝে, অ্যাটলিস্ট ভিসা আমাদের রিকোয়ারমেন্টটা। তো আমাকে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ জিজ্ঞেস করলো। তারপর স্ট্রেংথ, উইকনেস, আমি আলাদা কোনো প্রিপারেশন নিইনি তখন। এখন যেমন আমরা যখন রেসিডেন্সি ইন্টারভিউতে আমরা সবাই যারা রেসিডেন্সি ইন্টারভিউতে আলাদা সেশন হয়, প্র্যাকটিস হয়। তো আই ওয়াজ বিং মাই সেলফ। আমি যেটা বলবো যে আমি নিজে যা বুঝেছি এভাবে আমি একটা স্ক্রিপ্ট রেডি করেছিলাম। ঠিক যে আমি আমার মতো স্ক্রিপ্ট রেডি করেছিলাম। আম আমি এখন যে অনেক নিয়ম জানি যেভাবে কথা বলতে হবে, বা আমি এত গ্রামার জানতাম না তখন যে এভাবে কথা বলতে হবে। বাট মাই ইংলিশ ওয়াজ প্রিটি ওকে। That was a plus because ইংলিশটা তোমার, আমি বলছি না যে একদম আমেরিকান অ্যাকসেন্ট হতে হবে, ইট শুড বি ওকে, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। এক আর আমি মোরলেস রেসিডেন্সিতে যে ধরনের অ্যান্সার দেয় আমি এই ধরনের অ্যান্সার দিয়েছি। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, তুমি কি করছো, তারপর তোমার স্ট্রেংথ, উইকনেস। যেহেতু আমি আগে অনেক সেশন রাজীব চক্রবর্তী দাস অনেক সেশন আমি অ্যাটেন্ড করেছিলাম, তো আমি রেসিডেন্সি ইন্টারভিউর ওভারভিউটা আমি একটু জানতাম যে কিভাবে কোশ্চেনে অ্যান্সার দিতে হয়। তো এটা আমাকে হেল্প করেছিল। ইন্টারভিউতে সব জিজ্ঞেস করেছি, আমি তো বললাম রেজুমি, এভরিথিং। আর আই এম শিওর সাহিলেরটা মনে হয় লং ইন্টারভিউ হয়েছিল। বাট আমি যেটা বলবো, আমি ইন্টারভিউতে আই গট দ্য ফিলিং দ্যাট হি মাইট টেক মি। মাসুম যেটা বললো, আমার শেষের দিকে মনে হলো যে আই থিংক হি ইজ ইমপ্রেসড, হি মাইট রাইট, টেক মি। এবং রাইট। তাই হয়েছে। আমাকে পরের দিনই আমাকে সিলেক্ট করে ফেলেছে। জি, পরের দিন বাকিগুলো ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। এই হলো আমার ইন্টারভিউ এক্সপেরিয়েন্স। ওকে। সো স্পেসিফিক্যালি যদি তুমি কোনো কোশ্চেন করতে চাও ইন্টারভিউ ব্যাপারে, আই ক্যান হেল্প উইথ দ্যাট। অলরাইট। সো ইন্টারভিউ ব্যাপারে আমার একটা ইমপ্রেশন আছে। আসলে ইন্টারভিউ অনেক কিছু বলে, কারণ আমরা যখন ইমেল লিখি তখন আমরা অনেক এনথুসিয়াজম শো করি। ইন্টারভিউ সময় সেটা বেরোয় আসে, এটা কি সিউডো এনথুসিয়াজম অর রিয়েল এনথুসিয়াজম। সিউডো এনথুসিয়াজম ভার্সাস রিয়েল এনথুসিয়াজম আরো একবার প্রকাশ পায়, সেটা হলো কাজে জয়েন করার পরে। তো যাই হোক, আমার কাছে ইন্টারভিউ কেন ইম্পর্টেন্ট মনে হয়েছে, ইন্টারভিউ অনেক দিক থেকে ইম্পর্টেন্ট। তা আমি আমার ইন্টারভিউটা একটু ছোট্ট করে একটু শেয়ার করি। তা আমি যখন ইমেল করলাম, আমার ইমেল সংখ্যা 1000 যায় নাই, বাট 250 ক্রস করছে। তা করার পর আমি প্রায় 7-8টা পজিটিভ রেসপন্স পাইছি। সে পজিটিভ রেসপন্সের মধ্যে অনেকেই বলছে যে তারা ভিসা স্পন্সর করতে পারবে না। এখান থেকে একটা মেসেজ পাওয়া যেতে পারে যে মোস্ট লাইকলি যাদের অলরেডি ভিসা আছে এবং অলরেডি যারা ইউএসএ তে আছে তাদের চান্সটা একটু হাই, এটা আমরা আশা করতে পারি, কারণ তাদের
এই ট্রানজিশন পিরিয়ডটা নেই। যেমন রকিব ভাই বললো যে ওনার অ্যাকসেপ্ট হওয়ার পরও 8 মাস সময় লাগছে, রাইট? সো একটা ল্যাব যার খুব ইমিডিয়েট মানুষ দরকার, সে কিন্তু ইউএসএ তে যে অলরেডি অ্যাভেলেবল খুব র্যাপিড জয়েন করতে পারবে তাকে প্রেফার করবে, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। আর সব ইনস্টিটিউট সব, আর আরেকটা ব্যাপার যে সবসময় বড় ইনস্টিটিউটে যে রিসার্চ হয় ব্যাপারটা এরকম না, ইউনিভার্সিটি হসপিটাল সবগুলোতে রিসার্চ হয়। সো অনেক সময় অনেক ইনস্টিটিউট দেখা যাচ্ছে যে সে ভালো ইনস্টিটিউট ইউনিভার্সিটি, বাট ভিসা স্পন্সর একটু প্রবলেম তাদের, রাইট? তখন অলরেডি ভিসা থাকলে সেটা সুবিধা হয়। তো আমার কেসে যেটা হয়েছে, আমি এরকম রেসপন্স পেলাম, তো একজনের থেকে যখন আমি ফার্স্ট ইমেলের রেসপন্স পেলাম, আমার কাছে মনে হয়েছে যে আমার ইমেলে যদি ইন্টারেস্ট শো করে তাহলে তো তার ইমেলও ইন্টারেস্ট শো করতেছে, এই লোক ইন্টারেস্টেড। তখন সে করলো কি, আমাকে 7-8টা কোশ্চেন লিখে পাঠাইলো। তা আমি যেটা করছি যে কোশ্চেনটা আমি খুব দ্রুত লিখে পাঠাই দিছি, মানে উনি যাই করে আমি খুব দ্রুত রেসপন্স করি। তো উনি 7-8টা কোশ্চেন আমি খুব লম্বা করে সুন্দর করে গুছিয়ে লিখে পাঠাই দিছি। পাঠানোর পরে অনেকদিন কোনো খবর নাই, ডিসঅ্যাপিয়ার্ড, বিকজ নিউরোসার্জন ডিসঅ্যাপিয়ার হইতেই পারে। হঠাৎ করে আবার আসার পরে বললো যে এই আমি তোমার কোশ্চেনের অ্যান্সার করছি, সো তুমি আমাকে তোমার টাইম বলো, তুমি ইন্টারভিউ দিতে পারবা? আমি বলছি ইয়েস, হোয়াই নট। পরে একটা সময় দিল যে 11 ঘন্টা পরেই ইন্টারভিউ। তখন আমি অ্যাকচুয়ালি প্রিপেয়ার না, আসলে ইন্টারভিউ কিভাবে দিব, কি করব, কারণ এই ফার্স্ট আমি স্কাইপে ইন্টারভিউ দিব, ঠিক আছে? তো তখন এক ভাই আমাকে, জামিল ভাই, আমি তো যে কথা বলতেই ভুলে গেছি, জামিল বলবো কি, এটা তো সবসময় মনে থাকে। জামিল ভাই হলো ফার্স্ট আমাকে গাইড করছে যে হেই, সার্জারিতে ক্যারিয়ার করতে চাইলে রিসার্চ করা লাগবে। মাহবুব জামিল। হ্যাঁ, মাহবুব জামিল ভাই, ঠিক আছে, রিসার্চ করা লাগবে, রিসার্চ চাই। সো ভাই আমাকে খুব এনকারেজ করছে এবং বারবার একটা ফিলিংস দিস, ইটস পসিবল, সাহস থাকা লাগবে, ঠিক আছে, মানুষ করে, তুই পারবি না কেন, ঠিক আছে? সো এটা আমাকে অনেক বড় এনকারেজ দিচ্ছে। আমি বলছি ভাই আপনি খালি একটা কথা বলেন, আমি খাবো কি, ওরা তো আমাকে স্যালারি দিবে না, রাইট? এবং আমি গরিব ছেলে, আমি খাবো কি আমেরিকা যাই? ভাই বলছে মানুষ যা খায় তুই তা খাবি, মানুষ কিছু একটা কইরা ম্যানেজ করে, মানুষ আনপেইডে আসে, তুই ফার্স্ট না। সো এটা আমাকে একটা, মানে বলবো, আমি কি বলবো, আমার লাইফে অনেক বড় একটা ইয়া ছিল, মানে লেসন ছিল যে হ্যাঁ, এটা ভাবেই চিন্তা করা উচিত যে কাজটা তো আমি জীবনে ফার্স্ট আমি করতেছি না, কিন্তু এই কাজটা তো কেউ না কেউ প্রথমবারের মতন করছে, রাইট? তা যাই হোক, পরে যখন ইন্টারভিউ দিলাম, তো ইন্টারভিউর সময় আমি আর আমার ইন্টারভিউ পরে আমি অনেক মানুষকে হেল্প করছি। তা অনেক মানুষকে যখন আমি হেল্প করছি তখন আমার কাছে একটা ইনসাইট তৈরি হয়েছে যে হোয়াট পিপল আর সেইং এন্ড হোয়াট দে আর ফিলিং ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, অথবা তারা একটা বলতে চাচ্ছে কিন্তু বলা হয়ে যাচ্ছে আরেকটা। যেমন ফর এক্সাম্পল, আমরা মনে করি ইন্টারভিউতে যে কোশ্চেন গুলো করা হয় এই কোশ্চেন গুলো ডিসকন্টিনিউস, মনে হয় যে কোশ্চেন গুলো একটার সাথে আরেকটা রিলেভেন্ট না, কিন্তু অবভিয়াসলি রিলেভেন্ট। আপনার একটা অ্যান্সার আরেকটা অ্যান্সারকে অবশ্যই কানেক্টেড থাকা লাগবে। ফর এক্সাম্পল, আপনাকে জিজ্ঞেস করলো যে হে তুমি রিসার্চের জন্য কেন এত ইন্টারেস্টেড, আপনি অনেক বড় ডেসক্রিপশন দিলেন, এই জন্য আমি রিসার্চ করতে চাই, সেই জন্য আমি রিসার্চ করতে চাই, আমার অনেক ইচ্ছা, হ্যান ত্যান এটা সেটা। দেন আপনাকে জিজ্ঞেস করলো আর কয়েকটা কোশ্চেনের পরে যে তুমি কতদিনের কমিটমেন্ট করতে পারবো, আপনি বললেন 6 মাস। কতদিন তোমার রিসার্চের প্ল্যান? 6 মাস। কিরকম হলো জিনিসটা? সো ব্যাপারটা, সমস্যাটা কোথায় আমি বলি যে ভাইয়া 6 মাসের কমিটমেন্ট বলাটা কি অপরাধ? অপরাধ না, একটু ব্যালেন্স করতে হবে। তখন আপনাকে বলতে হবে যে আমি রিসার্চটা এই জন্য করতে চাই, যে আমি এখন এই বছর ম্যাচ পাই নাই, অথবা আমি আগামী বছর আবার ম্যাচে অ্যাপ্লাই করবো, সো আমার পক্ষে এই একটা সময় গ্যাপ আছে, সো আমি রেসিডেন্সি শুরুর আগে এই সময়টুকু আমি রিসার্চে স্পেন্ড করতে চাই, সো এই জন্য আমি তোমাকে 2 বছরের কমিটমেন্ট করতে পারবো। ফেয়ার। কিন্তু এনথেসিস আকার সমান বলতেছেন 6 মাস কমিটমেন্ট, এটা যায় না, এটা মিলে না, ঠিক আছে? তারপরে আপনার ধরেন কিছু ক্ষেত্রে আমরা যদি মিথ্যা কথা বলি, মিথ্যা কথাগুলো চোখে ধরা পড়ে। যেমন ফর এক্সাম্পল, একটা মানুষ স্টেপ 3 সহ কমপ্লিট, সবগুলো স্টেপ কমপ্লিট, তাকে জিজ্ঞেস করলো আপনি কয় বছরের কমিটমেন্ট করবেন এবং কবে রেসিডেন্সিতে অ্যাপ্লাই করবেন, সে ধরেন বললো যে না আমি তো এখন রিসার্চে ঢুকবো, ঢোকা পরে 2 বছর রিসার্চ করবো, তারপরে রেসিডেন্সিতে অ্যাপ্লাই করবো। দেখেন, কেউ বিশ্বাস করবে না এটা, ঠিক আছে? এটা কেউ বিশ্বাস করবে না, রাইট? সো এরকম অনেক ব্যাপার আছে যে আপনার অ্যান্সার জন্য একটার সাথে আরেকটা কানেক্টেড হয়, যেন সেন্স মেক করে যে হ্যাঁ ওইটা এইটা, এইটা ওইটা। আরেকটা কাজ করতে হয় যে গুগলে যেসব অ্যান্সার পাওয়া যায় যে তোমার স্ট্রেংথ বলে দেয় 3টে স্ট্রেংথ, আমি খুব এটা সেটা হার্ড ওয়ার্কার, এটা সেটা, খুব ভেগ রেসপন্স, তো বোঝা যায় এগুলো মুখস্থ করার কথা। হার্ড ওয়ার্ক মানে একটু ইন্ডিভিজুয়াল যদি হয়, ওর আরেকটু এরকম যদি হয় যেটা মিন করে যে এটা রিসার্চের সাথে রিলেটেড, যে হ্যাঁ এই মাইন্ডসেটটা রিসার্চের সাথে যায়, এরকম যদি কোনো অ্যান্সার দেওয়া যায়। আর কিছু ব্যাপার থেকে ইন্টেলেকচুয়াল, অর্থাৎ সব কোশ্চেন যে আপনার ইন্টারভিউতে কমন পড়বে ব্যাপারটা এরকম না, কিছু থাকবে ইন্টেলেকচুয়াল,
কিছু জিনিসে থাকবে আপনার কনভিন্সিং, আপনাকে তাকে কনভিন্স করতে হবে। যেমন আমি আমার ইয়াতে একটা কথা বলছিলাম যে একটা চাপাবাজি করছিলাম আর কি ইন্টারভিউতে, যে হ্যাঁ দেখো, আমি যদি 2 বছরের রিসার্চে কমিটেড নাই থাকতাম, প্ল্যান নাই থাকতো, তাহলে আমি রিসার্চে অ্যাপ্লাই করতাম। আমি এবার তাহলে ইউএসএমএল স্টেপ টু সিকে দিয়ে বছর অ্যাপ্লাই করতাম। সো আমি ইউএসএমএল স্টেপ টু সিকে দিচ্ছি না কেন? অর্থাৎ আমি দিতে পারতেছি না, কিন্তু দেখা দিচ্ছে এটা স্ট্রেংথ। ঠিক আছে, লাইক দ্যাট। আর যে কোশ্চেনটা আমি রকিব ভাই যে ওটা অ্যান্সার দিয়ে দিছে। সো নো ডাউট, মানুষ যেটা মনে করে যে স্টেপ 1 দিয়ে কি রিসার্চ আসা লাগবে কিনা, না অবশ্যই না। কিন্তু অ্যাজ এ পার্সন, অ্যাজ এ ইন্টেলেকচুয়াল পার্সন আপনি একরকম থাকবেন না। অর্থাৎ আপনি যখন একটা ইউএসএমএল স্টেপ চেঞ্জ করবেন, আপনার অনেক চেঞ্জ হয়ে যাবে, আপনার ইন্টেলেকচুয়ালি অনেক পরিবর্তন হবে। অন্তত সেটার জন্য রিসার্চটা ইউএসএমএল এর পরে দেওয়া উচিত, তোমার আসা উচিত। আর যখন ইউএসএমএল থাকে, এটা সামহাউ মিন করে যে ইউ হ্যাভ সামথিং, আপনার কোনো পটেনশিয়ালিটি আছে। আর আরেকটা বিগেস্ট চ্যালেঞ্জ হলো, যখন আমরা কোনো ইউএসএমএল, আমি এখানে দেখতেছি মেয়াতে অনেকেই ইউএসএমএল শেষ না করেই চলে আসতেছে, তাদের ইউএসএমএল প্রসেসটাতে পরে অনেক ডিলে হচ্ছে অথবা স্কোর খুব ড্রপ করতেছে। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, এখন আমরা এই সাহিল ভাইয়ের কাছে যে যাব। সাহিল ভাইয়ের কাছে একসাথে আমরা 2টা কোশ্চেন করি, অনেক লম্বা অ্যান্সার শুনবো না, 2টা কোশ্চেন, অ্যান্সার কনসাইজ। 1 Okay. নম্বর কোশ্চেন, ভাই আপনার মতে কখন একটা মানুষের রিসার্চে অ্যাপ্লাই করা উচিত? নাম্বার 1। নাম্বার 2, টেল মি সামথিং অ্যাবাউট ইন্টারভিউ স্কিল। এক্ষেত্রে আমি এক্সপিরিয়েন্স জানতে চাওয়ার চেয়ে বরং আপনি সরাসরি অ্যাডভাইস চাবো, যে আপনি রিসার্চে যে ইন্টারভিউ গুলো সেই ব্যাপারে যদি কিছু বলতেন। জি। ওয়েল মাসুম, আমি টু দি পয়েন্ট কথা বলবো। হ্যাঁ। তুমি বলছো যে কখন রিসার্চে জয়েন করা উচিত, এই ব্যাপারে আমি তোমার সাথে একমত। আমি বলবো যে অ্যাটলিস্ট স্টেপ 1 কমপ্লিট করে রিসার্চে জয়েন করা উচিত, কারণ রিসার্চে ইটস নট লাইক রিসার্চ ইজ অল অ্যাবাউট হার্ড ওয়ার্কিং। সো আপনাকে অনেক কষ্ট করতে হবে। তো আমাদের মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আমি ল্যাবে গিয়ে অনেক কাজ করবো, বা হোয়াট এভার ক্লিনিক্যাল রিসার্চ যদি হয়, ডেটা অ্যানালাইসিস করতে হবে, ডেটা এক্সট্রাক্ট করতে হবে, আরো অনেক কিছু আছে। সো ম্যানুস্ক্রিপ্ট লিখতে হবে। সো ওইগুলোর পেছনে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করতে হবে আপনার। তো তখন আপনি ওই সময়টা দিতে গিয়ে আপনি দেখবেন যে স্কোর ড্রপ করবে। আর স্টেপ 1 তো ইটস লাইক ভেরি ডিফিকাল্ট। তো স্টেপ 1 কমপ্লিট করে রিসার্চে জয়েন করা বেটার। আমি বলবো যে আরেকটু বেটার হয় যদি সিকেটা একটু কভার করে দেন, মানে ওইভাবে প্ল্যান করা আর কি। আমি অনেকে চিনি যারা এইভাবে প্ল্যান করছে, স্টেপ 1 কমপ্লিট করছে, ইন বিটুইন সিকে তাদের কিছুটা পড়া ছিল, দেন রিসার্চে জয়েন করছে, এক বছরের বেশি রিসার্চ করছে, রিসার্চের মাঝখানে সিকে কমপ্লিট করে এসএফএম সার্টিফাইড হয়ে অ্যাপ্লাই করে ম্যাচ হয়ে গেছে। অনেক এক্সাম্পল আছে, বাংলাদেশিদের ভিতরে নাই কিন্তু অন্য দেশিদের আছে আর কি। এটা মনে হয় কনসাইজ অ্যান্সার হয়ে গেছে, রাইট মাসুদ? জি ভাই, এক্সিলেন্ট। নেক্সট। ওকে, এক্সকিউজ মি। হ্যাঁ, এটা হলো খুবই ইম্পর্টেন্ট, ইন্টারভিউ। Excuse me. জি জি। Interview skill. This is really important. কারণ আমাদের বাংলাদেশিদের ইনক্লুডিং মি অনেক বড় একটা সমস্যা যে আমরা লাইক ঠিক আছে আমরা অনেক আড্ডাবাজি করি, কিন্তু ওই ইন্টারভিউয়ের সামনে গিয়ে সবাই পুরা মানে চুপ হয়ে যায়, কিছু বলতে পারি না, গলাতে কথা বলে না, গলা শুকায় যায়। আই মিন মেডিকেলে আমরা যেভাবে আর কি প্রফিকে যেভাবে আর কি গলা শুকায় যায় আর কি, তটব্লক হয়ে যায়। তো এটা ওভারকাম করতে হবে আলটিমেটলি। কিন্তু ইন্টারভিউর জন্য সব থেকে ইম্পর্টেন্ট ইংলিশ স্কিলটাই আমাদের একটু সমস্যা আছে বাংলাদেশিদের। সো এখন তো সবাই ইংলিশ মুভি সিরিজ বা রেগুলার দেখে। তো ইন বিটুইন চেষ্টা করবেন যে অ্যাকসেন্ট ক্যাচ আপ করা দরকার নাই। অ্যাকসেন্ট ইজ নট ইম্পর্টেন্ট হলো যে আপনি লাইক কমপ্লিটলি কম্প্রিহেন্ড করতে পারতেছেন কিনা আপনি যেটা বলতে চাচ্ছেন। সো এটা ইম্পর্টেন্ট। আর ইন্টারভিউতে ওরা কিছু টিপিক্যাল কোশ্চেন জিজ্ঞাসা করে, টেল মি অ্যাবাউট yourself, লাইক what you have been doing since your graduation, তারপর why you are interested in this research, then what's your future plan and how it connects to our research. So এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো এখন ব্যাপার হলো যে ল্যাবে আপনি অ্যাপ্লাই করবেন বা যে প্রফেসর আপনাকে রিপ্লাই করবে বা আপনার ইন্টারভিউ নিতে যাবে, সে দেখতে যাবে আপনি কতটুকু ইন্টারেস্টেড তার রিসার্চে। সো এবং এটাও ইম্পর্টেন্ট যে রিসার্চ ইন্টারেস্টেড হলেই চলবে না, আপনার ক্যারিয়ারের সাথে তো এটা কোনোভাবে কানেক্ট করতে হবে যে এই রিসার্চটা আপনাকে বা আপনার ক্যারিয়ারকে গ্রো করাইতে কতটুকু হেল্প করবে। সো দ্যাটস ইম্পর্টেন্ট। এই ব্যাপারে আমি বলবো যে অনেস্টি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এখন মাসুম বলছে যে আপনার ইউজুয়ালি স্টেপ সবগুলো শেষ, তো আপনি বসে আছেন, তো এখন তার মানে সবাই বুঝবে যে আপনি অ্যাপ্লাই করতেছেন রেসিডেন্সির জন্য। তো এখন যদি আপনি বলেন যে আমি বছর পর বছর রিসার্চ করব, দেন যে কোনো আমেরিকান ডক্টর প্রফেসর বুঝে ফেলবে যে ওকে, এতে লাভ হবে না।
তো আমাকে যেটা আমার প্রফেসর জিজ্ঞাসা করছিল, সো ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর রেসিডেন্সি অ্যান্ড ইউ আর প্ল্যানিং টু অ্যাপ্লাই রেসিডেন্সি, সো আই ওয়াজ অনেস্ট অ্যাবাউট ইট। আমি ওকে বলছি যে হ্যাঁ আমি নেক্সট ইয়ার অ্যাপ্লাই করবো, বাট আই হ্যাভ লাইক মোর দেন 1 ইয়ার ইন বিটুইন। তো এই সময় আমি কি করবো? অ্যান্ড আমার কাছে মনে হয়েছে এই সময়টা বেস্ট হবে যদি আমার রিসার্চ ইন্টারেস্টেড মানে কোনো একটা কিছুতে আমি টাইম স্পেন্ড করতে পারি। সো আই উইল লার্ন এট দ্য সেম টাইম, আর আমার কোনো এক্সাম নাই লেফট, সো আমি ওই সময়টা ফুললি ল্যাবে দিতে পারবো। রাইট। তো অনেস্ট হওয়াটা অনেক ইম্পর্টেন্ট, কমিটমেন্ট থাকাটা ইম্পর্টেন্ট। আর আমরা সবাই হার্ড ওয়ার্ক করি, কিন্তু রিসার্চের হার্ড ওয়ার্কটা একটু অন্য লেভেলের হার্ড ওয়ার্ক। তো আমরা জানি যারা ইউজুয়ালি দেয় সবাই খুবই হার্ড ওয়ার্কিং। ওই মানে মনের ভিতরে সেট করে নিতে হবে যে অনেক কষ্ট করতে হবে, যাই আসুক সবকিছু দুমড়ে মুচড়ে আগায় যেতে হবে আর কি। ধৈর্য থাকতে হবে, পেশেন্স। আমার ল্যাবে একটা লাইক আমার প্রফেসর লিখে রাখছে যে তুমি যদি ল্যাবে ঢোকার পর তোমার কাছে মনে হয় যে ইউ আর নট পেশেন্স উইথ দ্য প্রোগ্রেস অফ আওয়ার রিসার্চ, দেন ইউ ক্যান লিভ। মানে আপনার যদি ধৈর্য না থাকে আপনি রিসার্চ কন্টিনিউ করতে পারবেন না। লাইক সামটাইমস এরকম মনে হয় যে এত স্লো কেন, কিছু কেন পাইতেছি না। মাসুম জানে, যেহেতু মাসুম আমার থেকে আরো বেশি সময় ধরে রিসার্চ করতেছে, সো ধৈর্য থাকাটা ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশিদের কয়েকটা ট্রেক নিয়ে আমি কথা বলতে চাইতেছিলাম, যেগুলো ইন্টারভিউ স্কিলের জন্য রিয়েলি ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা হলো যে গ্রোয়িং মাইন্ডসেট। আমাদের অনেকেই গ্রোয়িং মাইন্ডসেট আছে, বা আমরা ফিউচার গোল ওরিয়েন্টেড, কিন্তু আমরা এটা শো করতে পারি না। সো এটা কেমনে শো করবো? এটা শো করবো কাজ দিয়ে। লাইক আপনি এখনো মেডিকেল স্কুল কমপ্লিট করেন নাই, আপনি ইউজুয়ালি একটা স্টেপ কমপ্লিট করে ফেলছেন। অনেক বাংলাদেশি করতেছে, এন্ড আই এম রিয়েলি প্রাউড অফ দোজ পিপল। তো ইন বিটুইন আপনি একটা পাবলিকেশন করে ফেললেন, কেস রিপোর্ট পাবলিশ করা খুব কঠিন কিছু না, বা রিভিউ আর সিস্টেমেটিক রিভিউ যেটা একটু কঠিন, ডেটা এক্সট্রাক্ট করা একটু কঠিন, পাবলিশ ম্যানুস্ক্রিপ্ট লিখে পাবলিশ করা একটা মেডিকেল স্টুডেন্টের জন্য কঠিন। কিন্তু এই গুগলের যুগে কোনো কিছু কঠিন না, ইউটিউবে সবকিছু ভিডিও আছে, হাউ টু লার্ন। সো গুগল করেন, শিখেন, একটা কিছু করেন, সো ইট উইল প্রুভ দ্যাট ইউ ওয়ান্ট টু গ্রো, বা আপনার একটা গ্রোয়িং মাইন্ডসেট আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। কেউ আপনাকে ক্রিটিসাইজ করলো, এটাকে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে অ্যাকসেপ্ট করে দেন ইউ নো ওয়ার্ক অন ইট, এন্ড হাউ ক্যান ইউ ইমপ্রুভ ইয়োরসেলফ। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এবং ওরা ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো করে, আমি আগে বলছি রিসার্চের পজিশন গুলো ইন্টারভিউ একটু ডিফারেন্ট। আমি রেসিডেন্সি ইন্টারভিউ ফেস করছি, আমি ইন্টারভিউ অনেক প্র্যাকটিস করছি, কিন্তু তারপরও আমার হেল্প লাগছে, আমাকে হেল্প করছে মাসুম। আই এম লিটারালি গ্রেটফুল টু মাসুম ফর দ্যাট, কারণ ও আমাকে যে টিপস গুলো দিছিল রিসার্চ ইন্টারভিউ এর জন্য, তো ওইটা আমাকে লাইক রেসিডেন্সি ইন্টারভিউ যে দিছে ওরকম কেউ দিতে পারবে না আর কি। তো ওইগুলো নিয়ে মাসুমের কথা বলবে, আমার মনে হয় মাসুমের কাছে ওই ব্যাপারে সাজেশন পাইলে বেটার হবে। তো আমি আসলে এই পয়েন্টগুলো নিয়ে আগে থেকে কথা বলতে চাইছিলাম, অনেস্টি, কমিটমেন্ট। আর মাসুম যেটা বলছে যে 6 মাসের কমিটমেন্টের কথা, তো আমি বলবো যে রিসার্চ ফেলোশিপ পজিশন গুলো মিনিমাম 1 ইয়ার। সো রিসার্চ ফেলোশিপ মানে মিনিমাম 1 ইয়ার। সো ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর রিসার্চ ফেলোশিপ, জাস্ট লাইক রাইট ইট অন স্টোন দ্যাট 1 বছর আমার থাকতে হবে এখানে, এবং মোস্ট অফ দ্য টাইম পজিশন গুলো আনপেইড। তারপর হলো যে ট্রাই টু ডু সাম পাবলিকেশন। সেলফ লার্নিং, নিজে চেষ্টা করে অনেক কিছু শেখা যায়। আপনি চেষ্টা করেন, প্রথমবার হলো না, দ্বিতীয়বার হলো না, তারপর হবে। আর মজার ব্যাপার কি, আপনি যখন একটা কিছু করতে যাবেন, লাইক আপনি একটা কেস রিপোর্ট লিখতেছেন বা একটা সিস্টেমেটিক রিভিউ লিখতেছেন, আপনি আলটিমেটলি সেম মানে করতে গেলে সেম মাইন্ডের মানুষজন পাবেন আশেপাশে কিছু, যারা লাইক আপনার মতো একই কাজ করতে চাইতেছে। একজন না পারলে 3-4 জন মিলে কিন্তু হয়ে যায়। তো আমি এরকম অনেককেই জানি যে যারা একসাথে মিলে কিছু পাবলিকেশন করছে, and it really helps to get the research positions, কারণ ওরা চায় যে আলটিমেটলি রিসার্চ সম্পর্কে আপনার একটু ধারণা থাকুক। ঠিক আছে, আমি অ্যারেস্ট হয়ে গেলাম যে আমি কিছু জানি না, আমি ভেরি বিগিনার লেভেল কি বলবো পারসন, কিন্তু ওরা দেখতে যাবে যে রিসার্চ নিয়ে আপনার বিন্দুমাত্র লাইক কিছু করছেন কিনা। সো কিছু থাকলে এটা ভালো। তারপর হলো পেশেন্স, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এটা মাথায় ঢুকায় নেন। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম গুগল করেন, যাই করেন তাই করেন, পেপার পড়েন, কিন্তু লাইক এটা যদি একবার শিখতে পারেন, দেন ইট উইল টেক ইউ ফার ফার ফার, মানে অনেক দূর নিয়ে যাবে এটা। দ্যাটস ইট, থ্যাংক ইউ। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ শাহিদ ভাই, আপনি ইন্টারভিউ স্কিল নিয়ে অনেক কথা বললেন এবং মাঝখানে একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে আসছেন, সেটা হলো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। তো একটা ক্রিটিসিজম করি নাকি? ইয়েস। অলরাইট, তা ইউজুয়ালি যেটা হয়, আমাদের কিছু টার্মিনোলজি সম্পর্কে একটু ধারণা রাখা উচিত। একটা হলো ফ্যাসিনেশন আর একটা হলো প্যাশন। আপনার একটা জিনিসের ব্যাপারে প্যাশন থাকা অথবা না থাকা কোনোটাই অপরাধের না, কিন্তু ফলসিফিকেশনটা ইম্পর্টেন্ট। কি জন্য ইম্পর্টেন্ট? আপনার নিজের জন্য ইম্পর্টেন্ট। যেমন এটা হতে পারে আপনার জন্য ফ্যাসিনেশন। ফ্যাসিনেশন মানে কি? মানে বিমোহিত হয়ে যায়, ওয়াও
রিসার্চ মেও ক্লিনিকে, ওয়াও, রিসার্চ এনআইএইচ এ, নাইস। আপনি বিমোহিত, আপনি ইন্টারেস্টেড, বাট প্যাশন জিনিসটা তখনই আসে যখন আপনি এটার জন্য স্যাক্রিফাইস করতে প্রিপেয়ার্ড, মেন্টালি প্রিপেয়ার্ড। এবং যখন এই স্যাক্রিফাইস গুলো আপনার করতে হবে তখন আপনি ডিসহার্টেড হবেন না। তো ফ্যাসিনেশন গুলো খুব শর্ট লিভড হয়, ঠিক আছে? সো আমাদের যেটা করা উচিত, এটা একটু চেক করা উচিত। তো চেক করতে হলে যেটা কি করতে হয়, একটু এক্সপোজার বাড়াতে হয়, রিয়েলিটি সম্পর্কে একটু জানা লাগে। আর এক্সপোজার যত বাড়ে, যে ওই যে রকিব ভাই যেটা বললো বা সাহিল ভাই, দেখেন ওনারা কিছু হলো রিসার্চ এক্সপেরিয়েন্স ছিল, কিছু হলো একটু রিলেভেন্ট ছিল, যে হ্যাঁ জানে রিসার্চ ওয়ার্ল্ডটা সম্পর্কে। যখন জানবে তখন মানুষের আস্তে আস্তে এটার প্রতি ফ্যাসিনেশন ক্রিয়েট হবে। তো আমি যেটা ফিউচার অ্যাপ্লিকেন্ট যাদের ব্যাপারে বলবো, যে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলি, যে আমার অ্যাকচুয়ালি কোনো এক্সপিরিয়েন্স ছিল না, জিরো এক্সপিরিয়েন্স ছিল। তো কিভাবে একটা ফ্যাসিনেশনটাকে প্যাশনে কনভার্ট করা যায়? আমার ফ্যাসিনেশন ছিল, প্যাশন ছিল না। ওয়াও, রিসার্চ, এত কিছু, এটা সেটা। আমি যখন রিসার্চ করার জন্য বিভিন্ন ল্যাবে ঢুকতাম, আমি জাস্ট সারপ্রাইজড হতাম যে ওয়াও, তারা কি করতেছে এগুলো। অর্থাৎ বিভিন্ন জায়গায় ইমেল অ্যাড্রেস খোঁজার জন্য যে আমি ইয়াটা করতাম, তখন আমি তাদের ওয়েব, তাদের রিসার্চের ডেসক্রিপশন গুলো পড়তাম। এটাতে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড হয়। ধরেন আমি প্রতিদিন সকাল 8টার সময় বসতাম, রাত 2টা-3টার সময় করতাম। তো এই সময়টাতে আমি যে শুধু ইমেলই করতাম ব্যাপারটা এরকম না, আমি ইন্ডিভিজুয়ালাইজড ইমেল করতাম না, কিন্তু আমি তাদের রিসার্চ অ্যাক্টিভিটি সম্পর্কে পড়তাম। তো পড়তে পড়তে আমার একটা সময় হয়েছে অবসেসড হয়ে গেছি যে না, রিসার্চ করতে হবে। সো আমি যেটা বলবো যে এক্সপোজার বাড়াই আমরা। এক্সপোজার বাড়ানোর একটা উপায় হলো পাবমেটে আমরা বিভিন্ন আর্টিকেল দেখবো, অথবা বিভিন্ন জার্নালের হোম পেজ থেকে তাদের যে ট্রেন্ডিং আর্টিকেল গুলো আছে সেগুলো দেখবো। দেখবো যে হ্যাঁ, কত ফ্যান্টাস্টিক কাজ হচ্ছে। একটু সময় দিব। একটা জিনিসে যদি আমি সময় না দিই, সেটার প্রতি ভালোবাসা কি করে সৃষ্টি হবে? আচ্ছা, এখন আসি ফ্যাসিনেশন থেকে যেটা হয়। ফ্যাসিনেশন যখন হয় হঠাৎ করে একটা বাউল, এই ধরেন আমরা একটা সেশন তৈরি করলাম, ইমিডিয়েট নেক্সট 3-4 দিন অনেক কোশ্চেন পাবো আমরা ইনবক্সে। হেই হেই হেই, হাই হাই ভাইয়া, হাই আসসালামু আলাইকুম ভাই, কি কি হইছে? আমি খুব ইন্টারেস্টেড রিসার্চে, এটা সেটা। তো হ্যাঁ, এটা খুবই কমন। মানে যখনই আমি এরকম কোনো কিছুতে সামনে আসতাম, এরকম মেসেজের পরিমাণ অনেক বেড়ে যেত। আমার একটা পার্সোনাল সার্ভে আছে, সার্ভেটা বলি। আমি যখন এরকম মেয়োতে আসলাম, আমি নিজে পার্সোনালি সেলিব্রেট করার জন্য ফেসবুকে পোস্ট দেবো, এটা খুবই স্বাভাবিক। এটা স্প্রেড হলো, খুব ভালোভাবে স্প্রেড হলো। তা আমি বিলিভ করি অ্যারাউন্ড 70-80 পিপলকে আমি গাইড করছি কমপ্লিটলি, কমপ্লিটলি গাইড করছি যে এভাবে ইমেল করতে হয়, এভাবে ইমেল অ্যাড্রেস খুঁজতে হয়, যতটুকু করা যায়। সবার সাথে আমি ফোনে কথা বলিনি, কিন্তু অনেকের সাথে ফোনে কথা বলছি, এবং আই বিলিভ আমি অনেক রেসপন্স করছি 70 পিপলকে। তো আমার একটা আউট অফ কিউরিওসিটি, আমি আবার অনেকে রিচ করছি, হেই কয়টা ইমেল করছেন? আমার মনে হয় না 20 জন মানুষ 100 ইমেল ক্রস করছে। তার মানে দেখেন, খেয়াল করে যে ফ্যাসিনেশন দিয়ে আমরা কিভাবে নিজেরা এফেক্টেড হচ্ছি। অর্থাৎ ওই যে আমি জাস্ট হ্যাঁ, একটা আজকে এক্সাইটমেন্ট আসলো, আমি জিজ্ঞেস করলাম, আজকে একটা সেমিনারে জয়েন করলাম, হ্যাঁ এটা ফাইন, বাট এটা কন্টিনিউ করতে হবে। আপনি কন্টিনিউ করতে করতে, এক্সপ্লোর করতে করতে এই ফ্যাসিনেশনটা প্যাশন হয়ে যায়। এবং আপনাকে ফলো করতে হবে যে আমি যে একটা ডিসিশন নিয়েছিলাম রিসার্চ করব, ওটা এখন কোন অবস্থায় আছে, আমার সেই স্বপ্নটা এখন কোন অবস্থায় আছে। প্রপার প্ল্যানিং করতে হবে যে কি কোথায় অবস্টাকল, ওভারকাম করা পসিবল কিনা। হ্যাঁ, একটু রিস্ক নিব, সমস্যা কোথায়। তখন বুঝবেন যে হ্যাঁ, এটা একটা ডিফারেন্স আছে। তাই এটা খুবই ইউজুয়াল একটা ফাইন্ডিং, যে এরকম কোন একটা সেশনের পরে অথবা কোন একটা ফেসবুক পোস্টের পরে অনেকগুলো মেসেজ পাওয়া যায়, অনেকগুলো টেক্সট পাওয়া যায়। রিপ্লাই না করলে অথবা ঠিক মতো রিপ্লাই না করলে মানুষ মাইন্ড করে। এখন এই যে মাইন্ড করা, গ্রোয়িং মাইন্ডসেট, ক্রিটিসিজম, সবগুলো একসাথে বলি। ক্রিটিসিজম, এত মানুষকে যে গাইড করলাম 100 ইমেল ক্রস করতে পারে না। যেই মানুষটা 100 ইমেল ক্রস করতে পারে না, সে কি রিসার্চ করতে পারবে ইউএসএ তে? এতটুকু ডিটারমিনেশন, এতটুকু ডেডিকেশনে রিসার্চ হয়? 2 নাম্বার, ইমেল কিভাবে লিখবো? ইমেল কিভাবে লিখবো এই কথাগুলো গুগলে থাকে, ইউটিউবে থাকে। এটা যে সার্চ করতে পারে না, সে রিসার্চ করবে কি করে? ক্রিটিসিজম, এগেইন আমরা কিন্তু বলতেছি না, আমরা কিন্তু এই কথাগুলো শেখানোর জন্য, বলার জন্যই আজকের সেশন, রাইট? একটু কটু মনে হচ্ছে কথাগুলো, বাট খুব নাইস। আমি বলবো যে এটা আমরা এই জন্য, আর শুধু আমাদের বাঙালিদের নিয়ে এই সেশনটা, রাইট? মানে এটা আমি মনে করতেছি আমরা আমাদের ফ্যামিলি মেম্বাররা নিজেদের মধ্যে আলোচনা করতেছি নিজেদের গ্রোয়িং এর জন্য, ঠিক আছে? এগুলো হওয়া দরকার। এখন আমি বলি যে কি কথা বললে মানুষ মাইন্ড করে, আর কি কথা বললে খুশি হয়, এবং কোনটা ইম্প্যাক্টফুল, কোনটা ইম্প্যাক্টফুল না। ধরেন আমাকে একজন মেসেজ দিল, টেক্সট করলো। আমি যদি বলি ভাব নিয়ে, ঠিক আছে আপনার সিভিটা আমাকে ইমেল করেন, আমি দেখবো ব্যাপারটা, সে কিন্তু হ্যাপি হয়ে যাবে, সে খুব খুশি হয়ে যাবে। কারণ সে ধরেই নিবে, ওই যে আমাদের একটা টেন্ডেন্সি আছে, সে ধরেই নিবে ভাই দেখবে কোথাও গ্যাপ ট্যাপ থাকলে মনে হয় আমার সিভিটা ফরওয়ার্ড করে দেবে। বাট এটা একটা ফেক। কিন্তু আমি যদি একটু স্ট্রেস দেই,
যে আপনি একটা ইমেল ড্রাফট লিখেন, ড্রাফটটা আমাকে দেখেন, আমি হেল্প, তখন কিন্তু আপনার কাছে জিনিসটা এরকম কমফোর্টেবল হবে না, এবং আপনার কাছে তখন মনে হবে আমি আপনাকে স্ট্রেস দিচ্ছি। আমি যখন আপনাকে বলবো যে আপনি 100 ইমেল পাঠান, 200 ইমেল পাঠান, তখন আপনার কাছে কমফোর্ট মনে হবে না। এবং এই ব্যাপারটা থেকে আমাদেরকে একটু বুঝতে হবে যে কোনটা মিনিংফুল হেল্প, কোনটা মিনিংফুল হেল্প না। এবং রিসার্চে একটা কথা বলা হয়ে থাকে প্রায়, আমাদেরকে সবসময় একসেপ্ট করে নিতে হবে যে রিসার্চ জিনিসটা সেলফ লার্নিং জিনিস। এটা যতক্ষণ না পর্যন্ত আমরা শিখতে পারবো, অর্থাৎ আমি যখন এখানে জয়েন করলাম, রিসার্চের একাডেমিক পজিশনিং সম্পর্কে অনেকের কনফিউশন থাকে যে ইমেলে সাবজেক্ট কি লিখবে, অর রাইট পজিশনের এই ক্যাটাগরি সম্পর্কে বুঝে না। টু বি অনেস্ট, আপনি এমবিবিএস এর পরে যেই রিসার্চে ঢুকবেন সবগুলোকে বলা হয় পোস্টডক। পোস্টডক যখন আপনি হয়ে যাবেন, পোস্টডক অ্যাকচুয়ালি এই ক্যাটাগরি অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না। বাট মেক শিওর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আর রিসার্চ পোস্টডক ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? আপনি যখন ইমেল লিখবেন কখনো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট লিখবেন না দয়া করে, কারণ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইউএস এর কালচারে যারা করে তারা হলো প্রি মেড স্টুডেন্টরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করে। সো আপনি যদি এই মিনিমাম জিনিসটা না জানেন যে আপনার পজিশনটা কোন লেভেলের, এটা বুঝতে হবে। তা রিসার্চে প্রথমে আমরা যে আনপেইড পজিশনে আসি, এটাকে দুইটা পজিশন, বিভিন্ন নাম আছে, এক এক ইনস্টিটিউটে এক এক রকম নাম। রকিব ভাই ইনস্টিটিউটে মনে হয় স্পেশাল ভলান্টিয়ার, অনেক জায়গায় বলা হয় রিসার্চ ভলান্টিয়ার, মেয়ো ক্লিনিকে বলা হয় রিসার্চ ট্রেনি। সো ইট জাস্ট এ নেম। হ্যাঁ, একটা নামের ব্যাপারে আমি কেয়ারফুল হতে বলবো, সেটা হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট লিখবেন না দয়া করে, ঠিক আছে? এটা আর কি। আর যেটা বললাম আমার ক্রিটিসিজম এটুকুই যে সেলফ লার্নিং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। একটু আমি নিজে ব্রাউজ করবো যে কিভাবে ইমেল করতে হয়, কিভাবে ইমেল অ্যাড্রেস খুঁজে পেতে হয়। আর একটা কোশ্চেন আমি খুব কমনলি পাই, যদি সাহিল ভাই এবং রকিব ভাই আপনারা কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড করবেন। একটা কোশ্চেন আমি খুব কমনলি পাই, ভাইয়া কার কাছে ইমেল করবো, কোথায় ইমেল করবো, কিভাবে ইমেল অ্যাড্রেস খুঁজে পাবো? ওকে, ইমেল অ্যাড্রেস খুঁজে পাওয়া দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, ঠিক আছে? এতটুকু কষ্ট করতে হবে, এটা সবাই করছে, সাহিল ভাই করছে, রকিব ভাই করছে, আমি করছি, রুবেল করছে, সবাই সবাই করতেই হবে এই কষ্টটুকু। তো আমি কয়েকটা ইজি ওয়ে বলে দিচ্ছি। কিছু কিছু ইউনিভার্সিটি ওয়েবসাইট আছে যেখানে প্রফেসরদের ইমেল অ্যাড্রেস একদম তুলে ধরা থাকে, যেমন জন হপকিন্স, যেমন মেয়ো, যেমন এনআইএইচ। জন হপকিন্স এর সবার ইমেল অ্যাড্রেস সরাসরি ওপেন থাকে না, কোথায় থাকে আমি জানি। জন হপকিন্স এর প্রফেসরদের সিভি থাকে, বিবলিওগ্রাফি থাকে, ঠিক আছে? সিভিতে গেলে তার ইমেল অ্যাড্রেস পাওয়া যায়। ওর্স কেস সিনারিও, ধরেন আপনি একটা প্রফেসরকে ইমেল করবেন কিন্তু উনার ইমেল অ্যাড্রেস খুঁজে পাচ্ছেন না, গো টু হিজ পাবলিকেশন, তার পাবলিকেশনে চলে যান। পাবলিকেশনে যাওয়ার পরে দেখবেন উনি কোন কোন পেপারে লাস্ট অথর, এটা হলো একদম লাস্ট রিসোর্ট। এরপরে যদি না পান, আমি বলবো এই প্রফেসরকে বাদ দিয়ে অন্য প্রফেসরকে ইমেল করেন, ঠিক আছে? সো কয়েকটা ওয়ে বলে দিচ্ছি ইমেল অ্যাড্রেস পাওয়ার। একটা ওয়ে হলো ইনস্টিটিউশনাল, অর্থাৎ আপনি ইনস্টিটিউটে ঢুকবেন, ইনস্টিটিউটের প্রফেসর দেখবেন, সেই ইনস্টিটিউটে আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ সার্চ করতে পারেন, ল্যাবরেটরি ওয়াইজ সার্চ করতে পারেন। আরেকটা ব্যাপার হলো যে আপনি প্রফেসর হিসেবে সার্চ করতে পারেন ডিফারেন্ট ইনস্টিটিউটের, সেই প্রফেসরের সরাসরি ইমেল না থাকলে তার পাবলিকেশনে যাওয়ার পরে দেখবেন কোথায় উনি করসপন্ডিং, অর্থাৎ লাস্ট অথর, ইউজুয়ালি লাস্ট অথরের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। অনেক সময় সরাসরি প্রফেসরের গুগল করলে ওনার ইমেল অ্যাড্রেস কি এটা লিখে গুগল করলেও সেই গুগল থেকেও সেই ইমেল অ্যাড্রেস পাওয়া যায়। সো ইমেল অ্যাড্রেস কিভাবে ম্যানেজ করবো সেটা। তারপরে ব্যাপার হলো ইমেল অ্যাড্রেস পাওয়ার আরো কিছু ওয়ে আছে। এনআইএইচ এ কি কি ক্লিনিক্যাল ট্রায়াল আছে, অর্থাৎ ক্লিনিক্যাল ট্রায়ালের এনআইএইচ এর লিংক থেকে আপনি ঢুকতে পারেন সেখানে, কারণ এনআইএইচ এর অথবা ক্লিনিক্যাল ট্রায়াল ডট ইয়াতে যেটা হয়, ক্লিনিক্যাল ট্রায়ালের লিস্ট গুলো যদি আপনার হাতে থাকে তাহলে আপনি সেখান থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের পিআই অথবা ওই ল্যাব ম্যানেজার অর সামওয়ান যার সাথে কমিউনিকেশন করার মতন তার একটা ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন, সেখানে আপনি ইমেল করবেন। তা সাহিল ভাই এবং রকিব ভাই, আপনারা যদি নতুন করে কিছু অ্যাড করতে না চান, আমাদের যেহেতু 1 ঘন্টা ক্রস হয়ে গেছে, আমরা কোশ্চেন অ্যান্সার পর্বে চলে যাই। হ্যাঁ মাসুম, কোশ্চেন আনসার নিয়ে স্টার্ট করো। ওকে, সো আমরা অলমোস্ট অনেক কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলছি আমাদের কথার মধ্যে। একজন খুব চমৎকার একটা কোশ্চেন করছে যে ভাইয়া রিসার্চে আসার জন্য কি কি জিনিস ম্যান্ডেটরি লাগে, লাইক জিআরই, টোফেল, এগুলো ম্যান্ডেটরি কিনা? আচ্ছা, কিছু কোশ্চেন আমি নিজে অ্যান্সার দিয়ে দিব, যদি সাহিল ভাই এবং রকিব ভাই আপনাদের অ্যান্সার দেওয়ার অ্যাড করতে চান তাহলে অ্যাড করবেন, আর কিছু কোশ্চেন সরাসরি আমি আপনাদের কাছে সেন্ড করবো, সেটা আপনারা রিপ্লাই করবেন। ইজ ইট ওকে? ইয়া গুড। অলরাইট, সো জিআরই এবং টোফেল দিবেন কিনা, যিনি এই জিআরই টোফেল নিয়ে কোশ্চেন করছেন তার জন্য বলতেছি, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার ক্যারিয়ার প্ল্যানের উপরে। অর্থাৎ আপনি যদি চান ইউএসএমএলই দেন রেসিডেন্সি, এই জন্য আপনি রিসার্চ আসবেন, সেক্ষেত্রে আমি বলবো প্রায়োরিটিটা ইউএসএমএলই তে হওয়া উচিত, জিআরই টোফেলে না। কারণ ইউএসএমএলই জিআরই টোফেলের চেয়ে অনেক হাই র্যাঙ্ক, বাট জিআরই এবং টোফেল এই দুইটার মধ্যে থেকে আমি টোফেলকে একটু প্রায়োরিটি দেবো, এই জন্য যে টোফেল আপনাকে ইংলিশ শিখতে
হেল্প করবে, এবং এই ব্যাপারটা আপনার ইন্টারভিউতে কাজে দেবে, এটা আপনার ইমেল রাইটিং এ কাজে দেবে, সামহাও এটা কাজে দেবে, ঠিক আছে? সো যদি আপনার ক্যারিয়ার পাথওয়ে হয় ইউএসএমএল দেন রেসিডেন্সি, অবভিয়াসলি জিআরই টোফেল দরকার নেই, জাস্ট অর্নামেন্টাল। যদি ব্যাপারটা এরকম হয় যে হ্যাঁ আমার ইউএসএমএল অলরেডি ডান, এখন ফ্রি সময় আছে, টোফেলটা পড়বো কিনা, হোয়াই নট, অবশ্যই এটা হেল্প করবে, অবশ্যই এটা সিভিতে একটা কিছু অ্যাড করবে। তো নতুন করে জিআরই চ্যালেঞ্জটা নেওয়া দরকার আছে বলে আমি মনে করি না, যদি আপনার ইউএসএমএল দেন রেসিডেন্সি এই ক্যারিয়ার প্ল্যান থাকে, যদি পিএইচডির প্ল্যান না থাকে। আর যদি পিএইচডির প্ল্যান থাকে সেক্ষেত্রে অনেক জায়গায় পিএইচডি অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট হলো জিআরই, সো সেই ক্ষেত্রে জিআরই থাকা দরকার। বলা বাহুল্য অনেক ইনস্টিটিউট আছে যেখানে পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য জিআরই রিকোয়ারমেন্ট না, বরং আপনার নিজের যদি কোনো ইউএস এর রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে সেটা আপনাকে বেশি বেনিফিট দেবে। মেও ইজ ওয়ান অফ দেম, জিআরই লাগে না এখানে পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য। অলরাইট ভাই, আপনারা দুইজন কিছু অ্যাড করবেন? হ্যাঁ, আমি একটু অ্যাড করতে যাচ্ছি মাসুম। শিওর। আমি যেটা বলতে যাচ্ছি যে অনেক সময় ভিসা একটা বড় স্ট্রাগল। রিসার্চ পজিশন যদি কেউ না পায় বা কারো যদি রিসার্চ এক্সপেরিয়েন্স না থাকে, তো অনেকে, আমি ইউএসএ তে আসছে, অনেককে চিনি এবং রেসিডেন্সিও হয়েছে বেশ কয়েকজনের, মাস্টার্স করছে কিংবা এমপিএইচ পাথওয়েতে আসছে। তো তখন জিআরই থাকলে যেটা হয়, ফান্ডিং পেতে হেল্প করে আর কি। ইউজুয়ালি মাস্টার্সে ফান্ডিং পাওয়া যায় না, জিআরই তে ভালো স্কোর থাকলে মাস্টার্সে কিছু ওরা হয়তো ওয়েভ করবে বা সাথে কোনো একটা বন্ড পাওয়া যাবে। থ্যাংক ইউ ভাইয়া। সো বাট স্টিল ইট ডিপেন্ডস যে তার ক্যারিয়ার প্ল্যানটা কি, তার অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালাইজ প্ল্যান কি, এটা সবার জন্য এই টিপসটা না আর কি, রাইট? ইয়া, অলরাইট। আমি একটু এনআইএইচ এ ঢুকতে কি কি লাগে আমি সেটা বলতে পারি। শিওর শিওর। এনআইএইচ এর রিকোয়ারমেন্টে ফার্স্ট অফ অল লাগে হচ্ছে একটা এনআইএইচ এর আসলে এখানে আমাদের যারা ফরেন স্টুডেন্ট দুইটা পোস্ট আছে, একটা হচ্ছে বলে গেস্ট রিসার্চার আর একটা বলে হচ্ছে স্পেশাল ভলান্টিয়ার, দুইটা পোস্ট, দুইটা কাছাকাছি, তবে র্যাঙ্কে স্পেশাল ভলান্টিয়ারটা একটু উপরে, তারপরে গেস্ট রিসার্চার। এরা হচ্ছে ফরেন স্টুডেন্ট যাদেরকে এনআইএইচ ভিসা স্পন্সর করে, জে1 ভিসা যেটা তুমি বললে। তো এখানে এই জে1 ভিসা পেতে প্রথমে যেটা লাগে একটা স্পেশাল ভলান্টিয়ার এগ্রিমেন্ট সাইন করতে হয় এবং তোমার পিআই সাইন করবে। 2 নাম্বার লাগে হচ্ছে যদি তুমি এক্সিস্টিং কোনো জবে থেকে থাকো তাহলে 1 বছরের বা যদি ইনিশিয়াল 1 বছর হয় তাহলে লিভ লেটার লাগে 2। 3 নাম্বার হচ্ছে তোমাকে যেমন বেথেস্টা যেখানে ম্যারিল্যান্ডে এনআইএইচ, সেটাতে ফান্ডিং দেখাতে হবে, হতে পারে নিজস্ব ফান্ডিং, হতে পারে কেউ যদি তোমাকে দেয়, হতে পারে কেউ যদি স্পন্সর করে তোমাকে, তোমার গভর্নমেন্ট। তো ওটার একটা অ্যামাউন্ট আছে। অনেকে টাকার কথা জিজ্ঞেস করছে, এটাও তো বলতে হবে। তো তোমাকে লাগবে না, দিতে যে হবে তাতে না, কিন্তু তোমাকে ব্যাংকে $35,000 দেখাতে হবে, $35,000 ইয়ারলি। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো তোমাকে ব্যাংকে অ্যাটলিস্ট $35,000, যদি সাথে ওয়াইফ থাকে তাহলে $40,000 দেখাতে হবে যে 1 বছরে তোমার আছে। এনআইএইচ এ ঢোকার জন্য স্পেশালি টফেল কিংবা জিআরই কিংবা কোনো রিকোয়ারমেন্ট নাই, তবে তোমার মিনিমাম এমবিবিএস টা লাগবে আর কি। ওটা ওই মাস্টার্স লেভেল বলে, আমাদের এমবিবিএস থেকে ওরা মাস্টার্স ধরে। না, এই পিএইচডি ধরে এনআইএইচ এর ভাইয়া। আমাদের Postdoc। হ্যাঁ, ঠিক আছে, মানে জি, জি, জি। পোস্টডকের জন্য এমবিবিএস এও তুমি পোস্টডক হতে পারবা। হ্যাঁ, হ্যাঁ, আমার জি। আমার ল্যাবে এমবিবিএস ইন্ডিয়া থেকে 2-3 জন, ওরা ইউএসএমএল করে নাই, ওরা পোস্টডক হিসেবে পোস্টডক আছে, আছে জি। এখানে। ওরা আর কি আমাদের ইউএসএমএল যাদের করা, এদেরকে এদের একটা সেন্স থাকে তারা তো চলেই যাবে রেসিডেন্সিতে, আজ হোক কাল হোক। জি, জি, জি। তো এক বছর না গেলে সাধারণত পোস্টডক অফার করে না, আমি যতদূর দেখলাম। রাইট। আর আমি যে ল্যাবে, সেই ল্যাবে ট্রেন্ড হচ্ছে এরকম ইসিএফএমজি সার্টিফাইড 2-3 জন সবসময় থাকে এবং ওরা রেসিডেন্সি হয়ে প্রতি বছরই চলে যায়। এটা এই ল্যাবের ট্রেন্ড। তো আমি বলতে চাচ্ছি যে এনআইএইচ এ স্পেশাল ভলান্টিয়ার কিংবা গেস্ট রিসার্চার হওয়ার জন্য তোমার জিআরই টোফেল এর প্রয়োজন নাই, কিন্তু বেথ ইসরায়েল ডিকনেসের যেটা উইকিডকের রিসার্চ পজিশন, সেটার জন্য আমাকে টোফেল দিতে বলা হয়েছিল। রাইট, ঠিক আছে ভাই, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। থ্যাংক ইউ ভাই আপনার রেসপন্সের জন্য। আরেকজন কোশ্চেন করছে যে প্রিভিয়াস রিসার্চ এক্সপিরিয়েন্স কি হেল্প করবে কিনা। হ্যাঁ, অবশ্যই হেল্প করবে, মাইনাস তো করবে না। অর্থাৎ যখন আমাদের এরকম কোনো কোশ্চেন আসবো, আপনি চিন্তা করবেন এটা কি কোনো কিছু মাইনাস করবে কিনা, এটা কি ডিসক্রেডিট কিনা। কথা হলো কতটুকু হেল্প করবে। ওয়েল, আপনি কিসের সাথে কম্পেয়ার করতেছেন? একজন কোনো এক্সপিরিয়েন্স নাই, একজনের কিছু হলো এক্সপিরিয়েন্স আছে, অবশ্যই হেল্প করবে। তার সাথে আমি আরো এই কোশ্চেনের রিলেভেন্ট কোশ্চেন গুলো আমি নোট করে ফেলছি, অর্থাৎ
ভাইরা যখন রেসপন্স করতেছিল, এটার একটা রিলেভেন্ট কোশ্চেন আসে, একজন জিজ্ঞেস করছে যে আমি যদি সরাসরি পেইড পজিশন পেতে চাই সেক্ষেত্রে কি করণীয়, অর্থাৎ সেক্ষেত্রে কি আমার আগের কোনো এক্সপিরিয়েন্স অর কোনো ডিগ্রি অর কোনো ট্রেনিং সেটা হেল্প করবে কিনা। হ্যাঁ, সরাসরি পেইড পজিশনে আসার এক্সাম্পল যে নেই আমি সেটা বলবো না। 2 রকম এক্সাম্পল আছে, 2 রকম 3 রকম এক্সাম্পল আছে, অনেক রকম এক্সাম্পল আছে। সবচেয়ে নাইস এক্সাম্পলটা দিয়ে শুরু করি। প্রিভিয়াস কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নেই, ভিসা রিকোয়ার্ড, তারপরও পেইড পজিশন পাইছে। কিভাবে সম্ভব? মিরাকেল। ইমেল করেন, হয়ে যেতে পারে। কেন হয়? কারণ লাক। হ্যাঁ, কারণ লাক। কারণ অনেক সময় দেখা যায় কিছু ল্যাবের অনেক ফান্ডিং, একটা ল্যাবের যখন অনেক ফান্ডিং, এই টাকা সে কি করবে? আর ফান্ডিং গুলো যেটা সিস্টেম সেটা হলো একটা নির্দিষ্ট সময় থাকে, রাইট? তখন সে কি করে, সে একটা কম্পিটিটিভ অ্যাপ্লিকেন্ট নিতে চায়, লাইক একটা কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট নিতে চায়, ঠিক আছে? তো ওই সময় যদি কেউ লাইক ইন্টারভিউ দিয়ে ইমপ্রেস করে ফেলে, তার হয়ে যায়, জব হয়ে যায়। এরকম আমি 2 জনের এক্সাম্পল আমার লাইফে আমি পাইছি, যাদের প্রিভিয়াস কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল না। 2 জনের মধ্যে একজন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল না, J1 ভিসাতে অ্যাপ্লাই করছে এবং সে পেইড পজিশনে আসছে। আরেকজন তার ভিসা রিকোয়ার্ড না, সে পেইড পজিশনের অফার পাইছে, ঠিক আছে? সো দিস ইজ লাক। ট্রাই করতে সমস্যা কোথায়? অলরাইট। আরেকটা কথা, যে আমি যদি সরাসরি পেইড পজিশন টার্গেট করি তাহলে কিভাবে টার্গেট করা উচিত? অ্যাগেন খুব চ্যালেঞ্জিং, এটা ডিপেন্ড করে আপনার ক্যারিয়ার গোল কি, ক্যারিয়ার প্ল্যান কি। কারণ আপনি যদি ইউএসএমএলি এন্ড রেসিডেন্সি হয় তাহলে আপনার যত তাড়াতাড়ি চলে আসবেন, যত তাড়াতাড়ি আনপেড শুরু করবেন, ততই তো ভালো, তাই না? সেক্ষেত্রে আপনি পেইড পজিশন পাওয়ার জন্য বাংলাদেশে সময় স্পেন্ড করা আর অন্য কোথাও টাইম স্পেন্ড করাটা আমি খুব একটা মানে অ্যাডভাইস করবো না, এই আর কি। তবে পেইড পজিশন পাওয়ার ওয়ে গুলো আমরা বলতে পারি। সেটা হলো আমার ল্যাবে যেটা হয়েছে যে একজন, মানে আমরা একটা পোস্ট ডক এর জন্য ইন্টারভিউ আমি নিজের চোখে দেখছি যে কিভাবে মানুষ নিচ্ছে। তা সেখানে দেখলাম যে পিএইচডি অ্যাপ্লাই করলো, অনেক দিনের এক্সপিরিয়েন্স তারাও অ্যাপ্লাই করলো, আরেকজন খালি মাস্টার্স আছে সে অ্যাপ্লাই করলো, কিন্তু নিল যে মাস্টার্স আছে তাকে। অর্থাৎ এডুকেশন লেভেল দিয়ে এটা আমরা জাজ করতে পারলাম না, রাইট? তাহলে অ্যাকচুয়ালি কি ডিপেন্ড করে? অর্থাৎ ব্যাপারটা হলো যে আপনার প্রিভিয়াস রিসার্চ এক্সপেরিয়েন্স যদি মিনিংফুল এক্সপেরিয়েন্স শো করতে পারেন, যেটা রিলিভেন্ট কোন একটা ল্যাবের সাথে, যে আপনার পিএইচডি আছে, ধরেন আমাদের ল্যাব যেমন গ্লিওব্লাস্টোমা, আপনি পিএইচডি করছেন, আপনিও ওই গ্লিওব্লাস্টোমার ওই এরিয়াটাতেই কাজ করেন, আমরা এরকম মানুষ খুঁজতেছি, আপনার ওই এক্সপার্টিস আছে, এরকম খাপে খাপে মিলে গেলে হয়ে যায়। অর্থাৎ ডিগ্রির চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে আপনার ওই স্কিলটা আছে কিনা, ওই স্পেসিফিক এক্সপেরিয়েন্সটা আছে কিনা। এখন রিসার্চ এটা অনেক বড় ফিল্ড, আপনি যে কোনো একটা স্কিল যদি অর্জন করা সম্ভব হয় অর্জন করেন, তারপরে অ্যাপ্লাই করেন। আর এটা চেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হলো রিসার্চের টাইপ গুলো সম্পর্কে একটু জানা দরকার। কারণ আমরা সবাই বাংলাদেশে যারা করি, আমরা সবাই মনে করি রিসার্চ মনে হয় খালি সার্ভে। বাংলাদেশে রিসার্চ বলতে একটা জিনিসই বুঝে, সার্ভে। কে হাত ধোয় কে ধোয় না, কে কার মন ভালো কার মন ভালো না, কোভিডে কাদের মন ভালো কাদের মন খারাপ। আরে বাবা, এই কোশ্চেনারি বেস সার্ভে এগুলা পাবলিক হেলথ রিসার্চ, ঠিক আছে? কিন্তু আপনি যদি রিসার্চের টাইপ না বুঝেন তাহলে তো আপনি ওইভাবে ইন্টারভিউ দিতে পারবেন যে রিসার্চে কি হবে, আপনি জানেনই না যে রিসার্চে কি হবে। এটা নিয়ে আমাদের ফিউচারে সেশন করার প্ল্যান আছে, যে রিসার্চের টাইপ এবং কি কি স্কিল আমরা অর্জন করতে পারি। এটা আজকের টপিকস না, আমরা আজকে এই কোশ্চেনটা একটু ইগনোর করবো, কেমন? তারপরে কথা হলো, হাউ ডাজ রেজুমি ফর রিসার্চ পজিশন ডিফার্স ফ্রম রেজুমি ফর ক্লিনিক্যাল রোটেশন। সো ক্লিনিক্যাল রোটেশন বলতে মনে হয় অবজারভারশিপ, এক্সটার্নশিপ এগুলো মিন করছে। সো এই উত্তরটা যদি সাহিল ভাই, আমি দুজনের থেকে নিব না, একজনের কাছ থেকে নেই, সাহিল ভাই যদি একটু সংক্ষেপে বলতেন যে রেজুমিটা কি একটু ডিফারেন্স হওয়ার দরকার আছে কিনা এবং কিভাবে বিল্ড আপ করবে যে এই রেজুমিটা স্পেসিফিকলি ফর রিসার্চ। বাট আমি প্রথমে একটা কথা বলবো যে ইউএস মেডিকেল স্টুডেন্ট বা ইউএস যারা রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করে, ওদের রেজিউমে গুলো কেমন হয়? অনেক মেডিকেল স্কুল তাদের ওয়েবসাইটে ওইসব স্যাম্পল রেজিউমে দিয়ে রাখে। সো দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু গেট অ্যান আইডিয়া যে ওদের রেজিউমে গুলো কেমন হয়। ইটস নট লাইক যে আপনার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স রিসার্চ সিভিতে লেখা যাবে না। আমি যে সিভিটা পাঠাইছিলাম নর্মাল সিভি ছিল। আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট যে আমার কতটুকু রিসার্চ এক্সপেরিয়েন্স আছে বা আমি ওটা কিভাবে এক্সপ্লেন করছি আমার সিভিতে। তো আপনি যখন ওরকম স্যাম্পল কোন একটা সিভি দেখবেন কোন একটা মেডিকেল স্কুলের ওয়েবসাইট থেকে, এটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আর প্রায়র রিসার্চ এক্সপেরিয়েন্স যদি না থাকে, সব ল্যাবই প্রায়র রিসার্চ এক্সপেরিয়েন্স চায় না। অনেক ল্যাব চায় পুরো ফ্রেশ পোলাপান আসুক যারা জাস্ট ফ্রেশ আউট অফ দ্য মেডিকেল স্কুল। তো ওরা এসে ওদেরকে নতুন করে ওরা শিখায় সবকিছু, তারপর ওরা শেখার পরে তারপর যে কাজগুলো করবে ওই কাজগুলো ল্যাবের জন্য দরকার। তো এটা আর কি ল্যাব টু ল্যাব ভ্যারি করে। তো আমার মনে হয় যে খুব বেশি ডিফারেন্স থাকার দরকার নাই, কিন্তু এইটা ইম্পর্টেন্ট যে ইউএসএ সিভির কালচারটা কি।
এটা আমি বুঝি কিনা, বা ইউএসএ মানুষ সিভি কিভাবে লিখে, রেজুমে কিভাবে লিখে, সো এই জিনিসগুলো বুঝতে হবে। সো ইট উইল রিয়েলি হেল্প। গুগল ইয়া ওকে, সো আমি একটু অ্যাড করব, মানে বটম লাইন সাহিল ভাই যে কথা বলছে সেই কথাটাই বটম লাইন। মনে হতে পারে যে আমি অ্যাপ্লাই করতেছি রিসার্চে, বাট আই ডোন্ট হ্যাভ এনিথিং ইন রিলেটেড টু রিসার্চ। আমি অনেকের সিভি দেখছি, তারা সেই কমমেড ট্যুরে গেছে, সেই ওই যে কমমেডের আরএফএসটি নাকি সেখানে কি ডেটা টেটা কালেক্ট করছে, ওগুলাকে হাইলাইট করার চেষ্টা করতেছে। নো, মানে সিভি আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, এটা আন্ডারস্ট্যান্ডেবল। আপনার তো এক জায়গায় না এক জায়গায় আপনার রিসার্চটা শুরু হবে, রাইট? সো এটা একদম কমপ্লিটলি ফাইন। আমার সিভিতেও ছিল না, অনেকের সিভিতেই থাকে না। এবং আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স নাই বলে তো আপনি রিসার্চ ভলান্টিয়ারিং করতে যাচ্ছেন, শিখতে যাচ্ছেন, কমপ্লিটলি ফাইন। মানে আপনি কি বলে ইন্টারেস্টটা শো করেন। তবে হ্যাঁ, সিভিতে যে জিনিসটা ইম্পর্টেন্ট, প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি মানে কি? প্রোডাক্টিভিটি মানে আপনি কি মানে বছরের পর বছর আজাইরা বসে খাইছেন কিনা, এটা কিন্তু সিভিতে ফুটে ওঠে। ঠিক আছে, সো সামহাউ প্রোডাক্টিভিটি শো করেন যে আপনি বসেছিলেন না, ঠিক আছে, যে কিছু একটা করছেন। যখন আপনার একজন ইয়ার অফ গ্রাজুয়েশন একটা কোশ্চেন করছে যে ইয়ার অফ গ্রাজুয়েশনের ইম্পর্টেন্সটা কত, সাহিল ভাই অলরেডি বলে দিছে। ইয়ং মানুষ সবাই পছন্দ করে, কে না পছন্দ করে, রাইট? ধরেন কিচ্ছু নাই কিন্তু ইয়ং, নেওয়া যায়, ও মানে এনার্জি আছে, ইন্টারেস্ট আছে, কাজ করবে, ঠিক আছে, নেও, ভলান্টিয়ার তো, খাটলো কয়েকদিন, দৌড়াদৌড়ি করলো। ওর আপনার হেভি এক্সপিরিয়েন্স এবং বয়স, সমস্যাটা বাধে তখনই, বয়স বেশি এক্সপিরিয়েন্স কম। আমার ছিল যেটা, জিজ্ঞেস করছে যেটা, হেই তুমি পাস করছো ইয়াতে, তুমি ইন্টার্নি শেষ করছো 2016-এ, তুমি হঠাৎ করে তোমার এখন রিসার্চের রাইট, মানে তোমার হঠাৎ করে এখন মনে হলো রিসার্চের কারণটা কি? ইন্টারভিউ কোশ্চেন ছিল এটা। কেন তোমার যদি এত ইন্টারেস্ট হবে রিসার্চে, এই সময়টা কেন বসেছিল বলো? ঠিক আছে, তখন আমি বলছি যে ওয়েল, আমি জানি আমার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকবে না, রিসার্চ এক্সপিরিয়েন্স হবে না, ইউএসএ তে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স হবে শুরু। আমি খুব ভালো করে স্টাডি করছি যে সেই শুরুটা হবে একটা আনপেইড পজিশন দিয়ে। সো আমার একটা ফিনান্সিয়াল প্রিপারেশনের ব্যাপার আছে না, আমি 2 বছর ফিনান্সিয়াল প্রিপারেশন নিছি, রাইট? সো সবাই যে কাজটা করবেন, প্রত্যেকের সিভিতে কিছু উইক সাইড থাকতে পারে, কিছু স্ট্রং সাইড থাকতে পারে। মেক এ মিনিংফুল স্টোরি। মিথ্যা বললেও সেটাকে একটু মিনিংফুল করেন না, এবং মিথ্যা না, আমরা তো এই কাজগুলো করি। আপনি ধরেন ক্লিনিকে ডিউটি করছেন, কেন করছেন? ফিনান্সিয়াল কারণে, সেল করেন, সমস্যা কোথায়? স্টোরি হয়ে যাবে, রাইট? সো বটম লাইন যেটা, সিভিতে রিসার্চ এক্সপেরিয়েন্স থাকতেই হবে, আর সিভিটা ডিফারেন্স হতে হবে, ব্যাপারটা এরকম না, সাহিল ভাই যেটা বললো, বাট মেক শিওর স্ট্যান্ডার্ড সিভি, গুগল করলে পাওয়া যাবে। 2 নম্বর কথা হলো সিভিতে প্রোডাক্টিভিটি শো করেন, যেখানে যে ডিউটি করছেন, যেখানে যে ভলান্টিয়ারিং করছেন, যেখানে হেলথ ক্যাম্প করছেন, এনিথিং সব জাস্ট পুট অন দেয়ার। আরেকটা কথা বলবো সিভি নিয়ে, চেষ্টা করবেন টু দা পয়েন্ট করার, যে ফার্স্ট পেজের জন্য একটা ইমপ্রেশন চলে আসে আপনার ব্যাপারে, যে না এটা কাজের হবে, এই লোকটা কাজের হবে, নিয়ে তাকে। ঠিক আছে সাহিল ভাই, সবকিছু ঠিক আছে নাকি আরো কিছু অ্যাড করবেন? ঠিক আছে। অলরাইট, সামনে আগাই। একজন সুন্দর একটা কোশ্চেন করছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, মাসে থাকা খাওয়ার জন্য কিরকম খরচ হয়? ভাইয়া, প্রথম কথা, ইউএসএ একটা ভাস্ট কান্ট্রি, রাইট? আপনি কোথায় আছেন ইট ডিপেন্ডস। ফর এক্সাম্পল, আপনি যদি বোস্টনে যান, অর্থাৎ আপনি হার্ভার্ডে যদি রিসার্চ ভলান্টিয়ারিং পজিশন ম্যানেজ করতে পারেন, আপনি যদি বোস্টনে যান, আপনার বাসা ভাড়াই মনে হয় যাবে $2000 উপরে। ইন কন্ট্রাস্ট, আপনি যদি রচেস্টারে আসেন, মেয়ো ক্লিনিকের মেইন ক্যাম্পাসে, একজন মানুষের জন্য মনে হয় $1000 সব কস্ট কভার হয়ে যাবে। আমি যখন রিসার্চ ভলান্টিয়ার হিসেবে এখানে আসছিলাম, আমি $625 দিতাম বাসা ভাড়া। আমি রুমমেট নিয়ে থাকতাম না, বাট রুমমেট নিয়ে থাকা যায়, রুমমেটিং করে থাকা যায়, সেক্ষেত্রে $300-400 করে যায়। $200-300 অনেক ভালো খাবার দাবার হয়ে যায়, এই আর কি। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কোন সিটিতে আছেন, এটা রেঞ্জটা অনেক বড়, অনেক বড়। বাট ওই আপনি একটু গুগল করবেন যে কোন সিটিগুলো কস্টলি। তাই ইউজুয়ালি ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, বোস্টন, এগুলো একটু কস্টলি। ঠিক আছে, একটু বাই এদিক ওদিক গেলে কস্টটা একটু কম হবে আর কি। যাই হোক, কোশ্চেনটা খুবই চমৎকার একটা কোশ্চেন আমি বলবো, কারণ এটা ইম্পর্টেন্ট, কনসিডারেশনের জন্য দরকার, কনসিডার করা দরকার। হোয়াট ইজ দ্য রিসার্চ ডিউরেশন টু প্রমিস ইন দ্য ইন্টারভিউ? ওয়েল, অ্যাগেইন আমি একটু বলি, তারপর যদি ভাই আপনাদের কোনো কিছু অ্যাড করতে হয়। শুধু একটা মানুষকে নেওয়া হয় না, অর্থাৎ যে সে জাস্ট আসবে এন্ড চলে যাবে, এই জন্য একটা ল্যাবে ঢোকাটা খুব খুব টাফ। এখন এটা আপনাকে বুঝতে হবে আপনি কোন ল্যাবে কথা বলতেছেন। যদি হয় এই জন্য আমাদের আরেকটা সেশনে আপনাদেরকে জয়েন করতে হবে যে টাইপ অফ দ্য রিসার্চ, কি কি টাইপের রিসার্চ হয়। যদি হয় কমপ্লিটলি বেসিক সায়েন্স রিসার্চ, কমপ্লিটলি বেসিক সায়েন্স রিসার্চের জন্য 6 মাস নাথিং, 1 বছরে কনভিন্স হয় কিনা সন্দেহ আছে। যদি হয় কম্বাইন্ড তাহলে ওকে, আর যদি হয় পিউরলি ক্লিনিক্যাল রিসার্চ 6 মাস মানবে।
বাট নেভার লেস দ্যান 6 মান্থ। এটা রুল অফ থাম্ব, কখনোই 6 মাসের নিচে হতে পারে না। 6 মাস। এখন আমি বলে দেই যে কিভাবে আপনি আপনার ডিউরেশনটাকে মিনিংফুলি আপনি বুঝাবেন যে ইয়েস আমার 6 মাস আছে। ফর এক্সাম্পল, আপনি রেসিডেন্সিতে অ্যাপ্লাই করতেছেন সেপ্টেম্বর মাসে, রেসিডেন্সিতে যদি আপনি ম্যাচ পানও, রেসিডেন্সিতে জয়েন করবেন জুলাই মাসে, জুন জুলাই মাসে, রাইট সাহিল ভাই? জুন মাসে না জুলাই মাসে? হ্যাঁ, জুলাইতে। জুলাইতে। আপনি বলেন না জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাস তো হয়ে গেছে, আর এদিকে 2 মাস, 8 মাস। So আপনি এভাবে বলবেন। আমিও ঠিক ইন্টারভিউতে সেম কথা বলছি, বলছে কতদিনে কমিটমেন্ট করতে পারবা? পরে বলছি দেখো আমি তো চাইলে এই বছর অ্যাপ্লাই করতে পারতাম, তো করছি না। তাই এই বছর যদি অ্যাপ্লাই করতেছি না, তাহলে এই বছর, আগামী বছর, এরকম। সো অনেকদিন। অ্যাকচুয়ালি কমিটমেন্ট আপনি আপনার হিসাব মতন, আপনার প্ল্যান মতো যত দিন বাড়ায় বলা যায় বাড়ায় বলবেন। সাহিল ভাই, রকিব ভাই, এই ব্যাপারে কিছু বলবেন, অ্যাড করবেন? এন্ড বি অনেস্ট উইথ দ্যাট। না, অফকোর্স আমার ডিউরেশনটা আসলে ওরাই বলছে। সো আই ওয়াজ ইন অ্যাডভান্টেজেস পজিশন। জি জি। ওরা বলছে যে তোমার এক্সপেরিয়েন্স জন্য মিনিমাম আমরা প্রিলিমিনারি চিন্তা করেছি ফর 1 ইয়ার। আমি বলেছি সিম্পলি ওকে। বাট এনআইএইচ এর রুল নাইস। আমি আগেই বলেছি, অনেক কোশ্চেন এখানে করছে সবাই। ইফ ইউ গো টু ওয়েবসাইট এনআইএইচ মেয়োতে, তুমি যদি স্পেশাল ভলান্টিয়ার কিংবা সবগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু ওখানে আছে। রাইট। এনআইএইচ এ সর্বোচ্চ 5 বছর এক্সটেন্ড করা যায়। 1 ইয়ার ক্যান বি, আমার অলরেডি সেকেন্ড ইয়ার এক্সটেন্ড অফার পেয়েছি আমি, তো আপ টু 5 ইয়ার্স ওয়াও, এক্সটেন্ড করা কংগ্রাচুলেশন যায়। ভাইয়া। Congrats. থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। জি জি ভাইয়া, জি অবশ্যই। না শিওর। আই মিন আমারটা আমি কিন্তু এনআইএইচ এর এক্সপেরিয়েন্সটা বলছি আমারটা। জি জি, শিওর। আমাকে ওরা 1 বছর বলেছে ইনিশিয়ালি, এরকম ওকে। মিনিমাম 1 ইয়ার বলে। আর যারা ওই যে একটা আছে সামার ইন্টার্নশিপ এনআইএইচ এ, ওটা মনে হয় লেস দেন 6 মান্থ। হ্যাঁ হ্যাঁ, ওইটা ডিফারেন্ট ভাই, ওটা মনে হয় ইয়াদের জন্য, ওটা ডিফারেন্ট, স্টুডেন্টদের। ওটা ওটা প্রিমেড বা একটু ছোটদের জন্য ওটা। জি জি। অলরাইট, সো আমি আবার সামনে আগাচ্ছি। নেক্সট কোশ্চেন হলো ভাইয়া, এসপিএসএস, স্ট্যাটা, এগুলো শিখলে কি কম্পিটিটিভ অর পেইড পজিশন পাবো কিনা? অ্যাগেন, আপনার স্কিল যত বেশি থাকবে, এখানে স্কিলের একটা ব্যাপার আছে। আপনি ভার্বালি বললেন আমি এটা পারি ওইটা পারি, বলা যাবে, শিখা যাবে, মানে আপনি নাম শুনছেন, এটাই তো অনেক। আমি খুব মানে ভাল লাগলো যে একজন বাংলাদেশ থেকে টেক্সট করলো, সেই স্ট্যাটা নামটা শুনছে, নাইস, অনেকে এটাতে ইমপ্রেসড হবে। কি বলেন শাহিন ভাই? না, হ্যাঁ, তো অবশ্যই হ্যাঁ, অবশ্যই। এটাই। সো এই যে আপনি জানেন একটা জিনিসের ব্যাপারে, নাম জানেন, ফ্যামিলিয়ার, এটা অনেক। সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল হবে আপনার একটা পেপার আছে, যে যেই পেপারে আপনি আপনার স্কিলটা শো করতে পারছেন, সেটা হলো ফ্যান্টাস্টিক। এটা এটা লেটস এইম হাই। ওকে, তারপরে যে কোনো কিছু আপনি পারলে, পেইড পজিশনে হেল্প করবে কিনা জানি না, বাট একটা পজিশন পেতে হেল্প করা উচিত। সো আমরা অবশ্যই এম হাই রাখবো। তারপরে কথা একটু বলছে যে, হ্যাঁ ভাইয়া, আমি একটু অ্যাড করি শিওর সাথে। অনেকে ভাবছে যে আমি এনআইএইচ এর কথাই বারবার বলছি, যেহেতু আমি এখানে কাজ করি। শিওর। এখানে মনে হয় শুধু ডাক্তাররাই থাকে। মাসুম আমার সাথে একমত হবে, সাহিল হবে। ইটস নট লাইক দ্যাট। আমার টিমে 13 জন আছে, শুধুমাত্র আমরা 4 জন ডাক্তার। এখানে ফিজিক্সের গ্রাজুয়েট আছে, নার্স আছে, ফার্মাসিস্ট আছে, তারপর ডাটা অ্যানালাইসিস্ট আছে, অনেক মাল্টি সেক্টরের লোকজন আছে। ইটস নট লাইক যে শুধুমাত্র ফিজিশিয়ান বা ডক্টর, বরঞ্চ অ্যাটলিস্ট আমার ল্যাবে ডক্টর মাইনরিটি, আদার প্রফেশনাল লোক, পিএইচডি হোল্ডাররা অনেক বেশি। রাইট কেমন? ভাইয়া, এইখানেও সেম সেম অবস্থা। আমি হ্যাঁ, একটা আমার সময় লেভেল ছিল, আমার ল্যাবে একটা সময় এরকম ছিল, আমার পিআই আর আমি একলাই ডাক্তার, আর কেউ ডাক্তার না। হ্যাঁ, এই যে তো অনেকে ভাবছে যে হয়তো ডাক্তাররা এখানে না, ইটস নট না লাইক দ্যাট। এখানে না। অনেক অনেক ধরনের কাজ হয়। একটা পেপার পাবলিশ করার জন্য আমি তো বলি, মনে করি ডাক্তারের ভূমিকা কম, বাকিদের ভূমিকা জি আরো জি বেশি। জি জি। এবং মানে টিম অ্যাপ্রোচ কি জিনিস, এবং লাইক এটা হ্যাঁ, এখানে আসলে বোঝা যাবে যে কিভাবে তারা আগাচ্ছে। অলরাইট, আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। আমাদেরকে কিছু প্র্যাকটিক্যাল টিপস দেন যে কিভাবে আমরা বলতে পারি আমাদের স্ট্রেংথ কি, আমাদের উইকনেস কি। সাহিল ভাই, ইন্টারভিউতে বলা হলো যে আপনার স্ট্রেংথ কি, উইকনেস কি, কি অ্যান্সার করবেন? প্র্যাকটিক্যাল টিপস। আমি স্ট্রেংথ উইকনেস খুবই ট্রিকি একটা কোশ্চেন, অ্যান্সারটাও ট্রিকি হওয়া উচিত। তো আমরা ইউজুয়ালি যেটা করি যে গদবাঁধা অ্যান্সার গুলা, যে আমি হার্ড ওয়ার্কিং, আমি পারসিস্টেন্ট, আমি প্যাশনেট, আমি সারা জীবন কাজ করছি। তো এরকম না হয়ে যদি এরকম হয় যে আপনার কোন একটা স্কিল, সেটা যেটাই হোক,
ওইটার কোন একটা এক্সপেরিয়েন্স আপনি মেডিকেল স্কুল লাইফ বা whatever it is, তো এক্সপেরিয়েন্সটার সাথে আপনি ওই ট্রেডটা অ্যাড করে দিলেন, যে প্রুফ করলো যে এটা আপনার স্ট্রেংথ। তো অ্যান্সারটা এইভাবে হলে ভালো হয়। আর উইকনেসের ব্যাপারটা আমি যেটা বলবো যে এই রেসিডেন্সি সিজনে অনেক বাংলাদেশি ডাক্তার আছে খুবই হেল্পফুল, তারা অনেক সেশন অ্যারেঞ্জ করে, এবং এই সেশনগুলোতে সবাই খুবই কনসার্ন এই কোশ্চেনটা নিয়ে যে উইকনেসের অ্যান্সার কিভাবে দিব। কারণ আমরা সবাই চিন্তায় পড়ে যাই ওকে রিয়েল উইকনেস বলা যাবে না। সো এখন রিয়েল উইকনেসটা যদি আপনি স্মার্টলি বলতে পারেন, দেন আই উড সে গো ফর ইট। আর যদি মনে করেন যে না আই এম নট কনফিডেন্ট ইনাফ, দেন উই উইল টক অ্যাবাউট ইট লেটার, নট ইন দিস সেশন। অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু এটাই বড় হয়ে যাবে। আজকের টপিক জি, জি। এটা না হয় ভালো। আচ্ছা, আমি একটা বলে দিচ্ছি। এমন যদি কেউ থেকে থাকেন যে ইন্টারভিউ পেয়ে গেছেন, আমরা 3 জন অথবা আরো বেশি মানুষ আছে, আমরা আপনার মক ইন্টারভিউ নিতে পারবো। রাইট ভাইয়া? আমরা আছি, শিওর সমস্যা নেই। শিওর এমন যদি কেউ ইন্টারভিউ হয়ে পেলে থাকে যে ভাই আমি ইন্টারভিউ পেয়ে গেছি, নাও হেল্প মি, ওয়েল আমরা সবাই অ্যাভেলেবল। ঠিক আছে? ইয়েস, ওকে, গুড অ্যান্সার। তারপরে আমি চলে যাচ্ছি পরেরটায়। আচ্ছা, এটা হয়ে গেল ইয়ার অফ গ্রাজুয়েশন। ওকে, হ্যাঁ, উনি একটা কথা বলছে যে ওই যে এই অ্যান্সার দিয়ে ফেলছি। উনি জিজ্ঞেস করছে যে ইয়ার অফ গ্রাজুয়েশন কিভাবে রিসার্চ পজিশন পেতে বাধা দিতে পারে। টু বি অনেস্ট, আমি 2টা ইন্টারভিউ দিছি, আমাকে বারবার জিজ্ঞেস করছে তুমি এই 2 বছর কি করছো, তুমি এই 2 বছর কি করছো। মানে আমি তো খুব বেশি বয়স্ক ছিলাম না। 2016-তে ইন্টার্নি শেষ করছি, অ্যাপ্লাই করছি কত 2018-তে, রাইট? মানে তারপর আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে বিগ কনসার্ন তাদের, তুমি এতদিন কি করছো, এতদিন পরে কেন তোমার এটা মনে হলো। এখনো জিজ্ঞেস করে, এ কি আশ্চর্য। ঠিক আছে? দেখুন, হ্যাঁ, আমি বলতে পারি একটু, যেহেতু আমার ইয়ার গ্রাজুয়েশন বেশি ছিল, আমি ইন্টার্নি কমপ্লিট করলাম 2012 এর নভেম্বর। কিন্তু আমি আমি ফরচুনেটলি হতে পারে আমি কোশ্চেনটা ফেস করিনি। ইভেন ইন মাই রেসিডেন্সি ইন্টারভিউ আই নেভার ফেস দ্যাট তোমার কারণ ভাই ইয়ার আপনার গ্রাজুয়েশন সিভি বলে শিখে দিছে আপনি প্রোডাক্টিভ ছিলেন এই সময়টাতে। হতে পারে সেটা একটা রাইট। কারণ যে আমি সবাইকে বলবো যে যেমন আমি যেভাবেই হোক আমার যেহেতু ইয়ার গ্রাজুয়েশন দেরি হয়েছে ভিসার কারণে হোক যে কারণ সেটা তো আর বলা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হয় যে যেখানে যে অবস্থায় আছো তোমাকে রাইট। ক্লিনিক্যাল ফিল্ড কিংবা রিসার্চ ফিল্ডের মধ্যে থাকতে হবে। ইটস দ্য সিভি উইল শো দ্যাট ইউ আর ওয়ার্কিং। জি। সো ওই আচ্ছা, কোশ্চেনটা ইন্টারভিউতে তখনই করে হুম, হুম, যখন তুমি দেখা যায় যে তুমি গ্যাপ ওখানে কিছু করো নাই। আর আমি ইউএসএমএলই পড়েছি, হুম, হুম। এটা এটা কখনোই কেউ শুনবে না যে আমি সবচেয়ে ওইখানে পুয়ার বসে গ্যাপ, ইউএসএমএলই পড়েছি। পুয়ার সবাই আমরা এক্সপেরিয়েন্স। করি মানি, কিন্তু এটা এটা মানে হচ্ছে যে মেডিকেল সায়েন্সে তুমি শুধু পড়ার জন্য গ্যাপ নিয়েছো, এটা এটা রেড ফ্ল্যাগ, ডেফিনেটলি রেড এগ্রি ভাই। ফ্ল্যাগ। জি ভাই, এগ্রি। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, আরেকটা ব্যাপার হলো যে ইন্টারভিউতে অনেক সময় হয় কি কিছু কোশ্চেন মনে হয় যেন কোশ্চেনটা করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিই, রাইট? যে হেই তুমি কি হ্যাঁ, করছো 2 বছর, এরকম মনে হয়, এরকম একটা ফিলিংস হয়। না, বাট মজার ব্যাপার যেটা একটা আপনি সবগুলো কোশ্চেনের ভালো অ্যান্সার হবে না, কোন জিনিসে আপনি হ্যাঁ ওয়েল ইট ইজ হোয়াট ইট ইজ, রাইট? এখানে আমার ইয়েস, একটু উইকনেস হয়ে গেছে, বাট আই এম রেজিলিয়েন্ট। আমি আমি এই ভুলটা থেকে কিছু শিখছি। যেমন আমাকে জিজ্ঞেস করে এই যে ডেফিনেটলি, তোমার 2 বছর তুমি মানে স্টিল 2 বছর টু মাচ, তখন আমি বলি হ্যাঁ, কারণ এটাই আমার উইকনেস। কারণ আমি আগে যেটা বিলিভ করতাম 2টা কাজ একসাথে করা যাবে না, আমি চিন্তা করতাম 1 by 1, আগে ইউএসএমএলই পড়বো তারপর এটা করবো, আগে জব করবো তারপর এটা করবো। বাট নাও আই লার্ন হাউ টু বি এ মাল্টিটাস্কার, একসাথে 2টা কাজ কি করে করা যায়, 3টা কাজ কি করে করা। সো এরকম একটা কোশ্চেন করলো, আপনার কাছে মনে হতে পারে যে আপনাকে মনে হয় একদম ফেলে দিল বা সে আপনার উপরে খুবই বিরক্ত, খুব ডিসলাইক করতেছে, বাট নো, ব্যাপারটা এরকম না। 1টা 2টা কোশ্চেনের জন্য ইন্টারভিউ খারাপ হয় না, বরং আপনি যদি ওইভাবে থিঙ্ক করেন যে আচ্ছা এটার অ্যান্সার তো আমি দিতে পারতেছি না, তখন আপনার নেক্সট পোর্শনটা ইন্টারভিউ খুব খারাপ হবে আর কি। ঠিক আছে? আপনার কনফিডেন্সটা নষ্ট হয়ে যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। অলরাইট, শুড উই মেনশন রেফারেন্স অফ এনি লোকাল প্রফেসর ইন শর্ট রেজুমি? আচ্ছা, শর্ট রেজুমিতে প্রফেসরের নাম দরকার নেই, কিন্তু অলমোস্ট অল ইনস্টিটিউট নিড সাম লেটার অফ রিকমেন্ডেশন। সব ইনস্টিটিউটের লেটার লাগবে। যেমন আমি যখন মেয়তে অ্যাপ্লাই করছি বলছে 3টা লেটার অফ রিকমেন্ডেশন লাগবে। তখন আমি তো বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি, কোত্থেকে নিব? আমাদের বাংলাদেশের প্রফেসর থেকেই নিছি, এবং আমার মেন্টর সেটা পড়ছে। সে সে আমাকে মানে অনেকদিন পরে এটা বলছে যে তোমার ওই প্রফেসরের লর নিও, তুমি একটা লর কিন্তু উনারটা রাখবা। আমি বলছি যে আমি রেসিডেন্সিতে অ্যাপ্লাই করবো, আমি লর কি করবো, কিভাবে ম্যানেজ করবো? ওই একটা আছে না, ওইটা রাখবা।
আমার কাছে খুব এই ভালো লর লাগছে। মানে কিন্তু সবাই বোঝে না মাসুম। আচ্ছা, লেটার অফ রেকমেন্ডেশন। লেটার অফ রিকমেন্ডেশন, ঠিক আছে। সো অ্যাগেন, যদি এরকম কেউ থেকে থাকেন যে অলরেডি ইমেল করছেন এবং আপনাকে লর চাইছে, উই ক্যান হেল্প। লেটার অফ রিকমেন্ডেশনের Sure. ব্যাপারে চাইছে, আমরা হেল্প করতে পারবো। হ্যাঁ, কিন্তু শর্ট অনেস্টলি স্পিকিং, আমি একটু ইন্টারাপ্ট করি। যেমন এনআইএইচ লেটার অফ রেকমেন্ডেশন লাগে না, কোথায় এনআইএইচ লাগে না আচ্ছা, লেটার অফ রেকমেন্ডেশন। সব এটা ওই একই কথা বললো, কেউ যদি ইন্টারভিউ পেয়ে থাকো, কারো হুম, কাছে যদি লেটার অফ রেকমেন্ডেশন চেয়ে থাকে, তাহলে কোশ্চেন করাটা মনে হয় ভালো জি হবে। জি জি, তখন আরো একটু ফোকাস হবে, রাইট? ফার্স্ট অলরাইট। থিং ফার্স্ট, বটম লাইন আমি যেটা বলতে চাই, আজকের এই সেমিনারের প্রধান উদ্দেশ্য, যারা কোশ্চেন করছো আগে 800টা ইমেল পাঠান একটু কমায় অ্যাটলিস্ট। দেন। 500টা বেশি আমি বলে বললাম ফেলছো, কমাও। 800টা টার্গেট করলে 400টা পাঠাবে, 400টা রাইট, টার্গেট করলে 200টা পাঠাবে। বুঝতে রাইট, পারছো সাহিল? রাইট। তো এই কোশ্চেন গুলো পড়ে, কারণ মোস্ট অফ দ্য পিপল, এটা অনেক কঠিন একটা কাজ, 100টা ইমেল পাঠানো, কোনো জি রেসপন্স না পাওয়া, তারপরে এগুলো কোশ্চেন, লেটার অফ জি রেকমেন্ডেশন, জি। বাকি যে কোশ্চেন গুলো করছেন, আমার ফার্স্ট হুম, কাজ, যদি আসলে ইন্টারেস্ট থাকে, আপনাকে হুম, অনেক ইমেল পাঠাতে হবে। আই শিওর আমার অন্য দুজন আমার যারা ফ্রেন্ড আছে তারা একমত হবে এটাতে। জি, প্রথম কাজ অবশ্যই ইমেল অবশ্যই। পাঠানো। জি, মানে রকিব ভাইয়ের কথায় বোঝাই যাচ্ছে যে উই আর অ্যাভেলেবল, রাইট? মানে হ্যাঁ, সেশন অফকোর্স, শেষ মানে শিওর সবকিছু শিওর, শেষ না। অফকোর্স, তো ইনশাআল্লাহ অফকোর্স। আপনারা ইমেল করেন, আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। আর ওরকম রেসপন্স তো আমরা দিচ্ছি না যে সিভিটা পাঠায়ও, দেখবো কি করা যায়। অলরাইট, আমি একটু অ্যাড করতে চাই মাসুম, সিভিটা পাঠাও কি করা যায় আসলে। লিটারালি আমরা কিচ্ছু করতে পারবো না সিভি পাঠাইলে। রাইট, উই আর কিছু নট না, ইন এ পজিশন টু ডু এনিথিং। কিছু না। আচ্ছা, কিভাবে কখন করা যায় আমি বলি। ধরেন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, হে মাসুম তুমি তারে চিনো, তখন যদি আমি বলি যে হ্যাঁ, এটা ছাড়া তেমন কিছু হয় না। আর আরেকটা ব্যাপার যে আমি সামহাউ কাউকে চিনি যে সে তার ভ্যাকেন্সি আছে, বাট স্টিল বিশ্বাস করেন আপনাকে প্রুফ করতে হবে। হে মাসুম, মানে লেটস নট টক অ্যাবাউট ইট। হ্যাঁ, Yes, হ্যাঁ, you কোনটা? have to gain it. জি জি জি, মানে Yeah, যারা ইন্টারভিউ দিবে, যারা অ্যাপ্লাই করবে, তাদেরকেই প্রুফ করতে হবে। হ্যাঁ, এটা অন্য কেউ এই ব্যাপারে হেল্প করতে পারবে না। না, জি ভাই। অলরাইট। তারপরে কথা হলো গিভ আস সাম প্র্যাকটিক্যাল টিপস, স্ট্রেংথ উইকনেস। আচ্ছা, এটা practical. অ্যান্সার করে ফেলছি আমরা। আন্ডার গ্রাজুয়েট মেডিকেল স্টুডেন্ট রিসার্চ ভলান্টিয়ার হিসেবে আসতে পারবে কিনা? কোশ্চেনটা যদি কোনো মেডিকেল স্টুডেন্ট করে থাকে, আমি খুবই খুশি হচ্ছি। অবশ্যই পারবে, তাদের জন্য রাস্তা বেশি খোলা, দরজা বেশি খোলা। অর্থাৎ আপনি যত ইলেকটিভ ইয়ং করতে হবেন, পারবে, আপনার আদর যত্ন এখানে তত বেশি। ঠিক আছে, ইলেকটিভ করতে পারবে ওরা। আমরা ইলেকটিভও করতে গ্র্যাজুয়েটরা তো পারবে। ইলেকটিভ, জি, আমরা গ্র্যাজুয়েটরা তো ইলেকটিভ করতে পারি না, ইলেকটিভ মেডিকেল করতে স্টুডেন্ট পারবো না, ইলেকটিভ। রাইট। সো রিসার্চে আসার জন্য অ্যাগেইন একই প্রসেস, বাট ডিউরেশনটা একটু কম হবে। আর একটা জিনিস মেনশন করতে হবে যে আপনার কলেজ আপনাকে ছুটি দিচ্ছে, অর্থাৎ আপনার একটা লিভ আছে, এবং এটা কি বলে, এটা অথরাইজড আর কি, আপনি অথরাইজড এখানে আসার জন্য, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে। আপনি কলেজ ফাঁকি দিয়ে ওর সামথিং অন্য কোনো কিছু করে এখানে আসতেছে না, বাট ভেরি ডুয়েবল। আমি অনেক স্টুডেন্ট পাইছি এখানে যারা ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট, বাট আমাদের ল্যাবে রোটেশন করতে আসছে। আর রিসার্চের আরো কিছু সুবিধা আছে, আমি আমার টাইমলাইনে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যে রিসার্চ আমাদের আর কি হেল্প করতে পারে। যেমন রিসার্চ ভিসা দিতে পারে, কানেকশন বাড়ায়। আপনার যেই প্রফেসরের সাথে আপনি রিসার্চ করতেছেন, আপনি ওই প্রফেসরের সাথে অবজারভারশিপ করতে পারবেন। ওই প্রফেসর আপনার জন্য লেটার লিখবে। তার মানে অনেক কিছু রিসার্চ দিতে পারে। ঠিক একইভাবে মেডিকেল স্টুডেন্ট যারা, তাদের জন্য আমরা আর কয়েকটা কোশ্চেন নিব, তারপরে আমাদের সেশনটা শেষ করবো। 1.5 ঘন্টা অনেকক্ষণ হয়ে যাচ্ছে, 2 ঘন্টা টাচ করে ফেলতেছি আমরা, ঠিক আছে। কারণ সব কোশ্চেনের অ্যান্সার আমাদের ফার্স্ট সেশনে দিতে পারবো না বলেই আমাদের 2টা সেশন। আর আগামী পর্বে আমাদের যিনি থাকবেন, উনি হলো অ্যাপ্লিকেশন রিভিউ করে, মইন ভাই। অ্যাপ্লিকেশন রিভিউ করে, অর্থাৎ মইন ভাইদের ল্যাবে নিউরো ইনফরমেটিক্স, নিউরোসার্জারি, ম্যাও ক্লিনিক, আপনি যদি ইমেল পাঠান, অ্যাপ্লিকেশন করেন, সবার আগে এই ইমেলটা যার হাতে পড়বে, যিনি অ্যাপ্লিকেশনটা রিভিউ করবেন, তিনি মইন ভাই। মোস্ট লাইকলি আপনি যদি কোনো ইন্টারভিউ পান, যিনি ইন্টারভিউ নেবেন সেও মইন ভাই। তো মইন ভাই আর কি এই প্রসেসটা সম্পর্কে জানে, দেখতেছে, অনেকদিন ধরে দেখতেছে ওনাদের ল্যাবে কিভাবে মানুষ অ্যাপ্লিকেশন করে, কিভাবে ঢুকতেছে, কিভাবে ফান্ড ম্যানেজ করতেছে। সো মইন ভাইয়ের পয়েন্ট অফ ভিউটা হবে আমাদের চেয়ে ডিফারেন্ট। আমরা হলাম অ্যাপ্লিকেন্ট, আর মইন ভাই হলো সিলেকশন প্রসেসের সাথে জড়িত, ঠিক আছে। সো অবশ্যই আপনারা আগামী সপ্তাহে যে পর্বটা, সেটা মিস দিবেন না প্লিজ, ঠিক আছে। ওনার পয়েন্ট অফ ভিউটা দেখা দরকার আমাদের। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন করছে, আমি কিছু র্যান্ডম কোশ্চেন নিচ্ছি, আমি সবগুলো নিতে পারবো না, আমি দুঃখিত। যদি আমি কোনো কোশ্চেন মিস করি, আমাদের নেক্সট সেশন আপনি কোশ্চেন করবেন, অথবা সামহাও আমাকে পাঠাবেন।
ইজ দ্যার এনি ওয়ে অফ ডিস্টেন্ট ওয়ার্ক এট NIH অর মেয়ো ক্লিনিক? দরকার নেই মেয়ো ক্লিনিকের, কারণ মেয়ো ক্লিনিক তাদের এত এমপ্লয়ি আছে, এত রিসার্চার আছে, সরাসরি কোনো মেয়র প্রফেসর অথবা ডিপার্টমেন্ট ডিস্টেন্ট কারোর সাথে কোলাবোরেশন করবে না আনলেস ইউ আর সুপার কোয়ালিফাইড, অর্থাৎ তা খুব লেস লাইকলি, বাট চাইতে তো সমস্যা নাই যে হে কি ধরনের কাজ চাবেন। যেমন আপনার রিভিউ আর্টিকেলের ব্যাপারে ইন্টারেস্ট আছে, আপনি লিখতে পারেন, তখন আপনি বলতে পারেন হে আই ওয়ান্ট টু রাইট এ রিভিউ আর্টিকেল, প্লিজ গিভ মি সাম আইডিয়া। ঠিক আছে, তা আপনার অ্যাপ্রোচটা এরকম হবে, কিন্তু ইউজুয়ালি লেস লাইকলি রেসপন্স পাওয়ার চান্সটা কম। কিন্তু আমি একটা ওয়ে বলে দিচ্ছি কিভাবে করলে রেসপন্স করবে, সেটা হলো রিভিউ আর্টিকেল, ন্যারেটিভ রিভিউ আর্টিকেল। এটা লিখতে চান, এই কথা বলে যদি আপনি আইডিয়া চান, কোলাবোরেট করতে চান, তাহলে হয়তোবা কেউ রেসপন্স করতেও পারে। আর বেটার হলো সাহিল ভাই, তারপরে রকিব ভাই, তাদের সাথে এরকম যারা আছে তাদের সাথে কোলাবোরেশন করা। তারা যদি তাদের নিজেদের কোনো পার্সোনালাইজড কোনো আইডিয়া কোনো প্রজেক্টে আপনাকে নেয় আর কি। ঠিক আছে, তারপরে কথা হলো লুকিং ফরওয়ার্ড। আচ্ছা, এটা কোনো কোশ্চেন না। তারপরে ইজ দেয়ার এনি ওয়ে অর ডিসটেন্স, এটা অ্যানসার করছি আফটার উই প্রমিস। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে, আচ্ছা কোশ্চেন গুলো সব হয়ে যাচ্ছে। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে যে ধরেন আমরা একটা কমিটমেন্ট করে ফেললাম, মাঝ রাস্তায় আমাদের কমিটমেন্ট ব্রেক করতে হলো, কোনো সমস্যা আছে কিনা? সো अगेन দিস ইজ জাস্ট এ কমিটমেন্ট, দিস ইজ নট এ কন্ট্রাক্ট, রাইট? ভাই আপনাদের দুজনকে কাউকে কি লাইক কোনো ফর্মাল কন্ট্রাক্ট সাইন করতে হয়েছে কিনা যে 1 বছরই থাকা লাগবে, আগে লিভ করতে পারবা না, বা আপনাদের কোনো এক্সপেরিয়েন্স দেখছেন কিনা? আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতে পারি। হুম, আমি তো 1 ইয়ারের জন্য কমিটমেন্ট, বাট হুম, আমি যেহেতু রেসিডেন্সি অ্যাপ্লাই করেছি, তো আমার পিআই তো সে তো ডক্টর, সে তো এমডি, সো হুম, হি নোজ অ্যাবাউট ইট। আমি তাকে বলেছি, হি ইজ কোয়াইট ওপেন অ্যাবাউট ইট, যে তুমি যদি রেসিডেন্সি পাও ইউ ক্যান লিভ, নো প্রবলেম, আই অলরাইট, 100% সাপোর্ট দ্যাট। তো জি, যদি কমিটমেন্ট ব্রেকের এরকম ভ্যালিড রিজন থাকে, লাইক ইউ ওয়ান্ট টু গো ফর কোনো সমস্যা নাই। রেসিডেন্সি, ফর ফর এ বেটার পজিশন, ফর একাডেমিক এক্সেলেন্স, দ্যাটস ফাইন, বাট তুমি আনপেইড পজিশনে আছো, তুমি পেইড পজিশনের জন্য 6 মাস পরে চলে গেলা, আই থিংক হ্যাঁ, হ্যাঁ, সেটা একটু খারাপ লাগতে পারে। একটু খারাপ দেখায়, বাট But পসিবল মানে। বাট পসিবল, এটা কোনো সমস্যা নেই, তুমি যেটা অলরাইট, তোমার ভালো হবে, বেটার হবে, চলে যাওয়া। জি, আমি একটু অ্যাড করি। হ্যাঁ, অবশ্যই ভাইয়া। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি একটা ওয়ার্ড আমি খুব ইম্পর্টেন্স দিব এখানে, অনেস্টি। সো আপনি যখন কমিটমেন্ট করবেন 1 বছরের জন্য, আপনি এটা মেক শিওর করে কমিট করেন যে এই 1টা বছর আপনি একে দিতে পারবেন কিনা। কারণ আপনি যেখানেই যান, আপনার লেটার অফ রিকমেন্ডেশন কিন্তু নিতে হবে আপনার প্রফেসরের কাছ থেকে। সো আপনি যদি কমিটমেন্ট ব্রেক করেন, সো ইউ আর নট গোনা গেট সামথিং বেটার। মেবি আপনি যদি ওয়েভ লেটার অফ রিকমেন্ডেশন নেন, মেবি আপনার প্রফেসর এটা মেনশন করতেও পারে যে আপনি কমিটমেন্ট ব্রেক করছেন, এন্ড দ্যাটস গোনা হার্ট ইউর অ্যাপ্লিকেশন আ লট। সো অনেকে এটা এটা হেট মাথায় করে। রাখতে হবে। হ্যাঁ, সো মানে এইটা আসলে অনেস্টি অনেক ইম্পর্টেন্ট। আমেরিকার কালচারটা এরকম। সো আর এখানে সব থেকে বড় ব্যাপার হলো যে আই ডোন্ট নো অ্যাবাউট আদার প্লেসেস, বাট অ্যাবাউট মেও আমি যেটা জানি, আমি এখানে কাজ করতেছি, লিটারালি আপনাকে গ্রো করতে হেল্প করবে, কেউ আপনাকে আটকায় রাখবে না। আমি রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করছি, আমি ইন্টারভিউ দিছি ইন বিটুইন, তারপর তো অ্যাপ্লিকেশন রেডি করা এটা সেটা বাদই দিলাম। সো আমার পিআই আমাকে জাস্ট বলে দিছে যে ডু হোয়াট এভার ইউ নিড টু ডু, and I'm gonna make your schedule flexible that way you want. So ব্যাপারটা এরকম যে এখানে এনভায়রনমেন্টে লার্নিং একাডেমিক এনভায়রনমেন্ট। সো আপনি যদি শিখতে চান, আপনি যদি গ্রো করতে চান, আপনি গ্রো করতে পারবেন, এবং এই ইনস্টিটিউশন গুলো আপনাকে হেল্প করবে। রাইট, আচ্ছা সেম কোশ্চেন আমি আবার পাইছি যে সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম যেগুলো, অর্থাৎ মেডিকেল স্টুডেন্ট হয়ে 1 মাস 2 মাস 3 মাসের জন্য যদি রিসার্চে আসতে চায়, সেক্ষেত্রে তারা কিভাবে স্ট্রেংথ বাড়াবে। অ্যাকচুয়ালি আমার ল্যাবে যারা আসছে তাদের কমিউনিকেশন স্কিল খুব নাইস। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আপনার ইমেইলের ল্যাঙ্গুয়েজ ইমপ্রেসিভ হওয়া লাগবে। ঠিক না? কারণ এরকমও অনেক মানুষের ইমেল আমরা রিভিউ করি যেখানে দেখা যায় যে হ্যাঁ সাবজেক্টটাই যেন কিরকম। ঠিক আছে, সো মানে আমি বলবো যেটা কমিউনিকেশন, কারণ মেডিকেল স্টুডেন্টের কাছ থেকে মনে হয় না এরা খুব বেশি সিভিতে খুব বেশি কিছু এরা এক্সপেক্ট করে, আর আপনি চাইলে অ্যাড করতে পারবেন। সো কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার হলো যে আপনি কি বুঝে শুনে আসতে চাচ্ছেন কিনা, যে 1 মাস অথবা 2 মাস এখানে কস্ট এফোর্ড করা, ট্রাভেল, এভরিথিং। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে যদি আর কি সুযোগ হয় ইমেল করে দেখতে পারেন, দেখেন না তারা কি বলে। এবং আপনি ইমেল এটাও জিজ্ঞেস করতে পারেন যে আমি আসতে চাই, হাউ আই ক্যান ইমপ্রুভ মাই চান্স, এটাও জিজ্ঞেস করা যাবে, কোনো সমস্যা নাই। দেখবেন প্রফেসর আপনাকে গাইড করবে। অলরাইট, তারপরে কথা হলো
আচ্ছা, এই সামার নিয়ে অনেক কোশ্চেন আসছে। একটা হলো সামার ইন্টার্ন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পজিশন টেকিং স্মল গ্যাপ ফ্রম রেগুলার মেডিকেল কলেজ কারিকুলাম মেকিং এ পজিটিভ ইম্প্যাক্ট ডিপেন্ডস। এই পজিটিভ ইম্প্যাক্টের জন্য আপনি অন্য জায়গায় যদি নেগেটিভ করে ফেলেন তো অবশ্যই এটা পজিটিভ, অবশ্যই এটা মিন করে সামথিং। আপনি রিসার্চ আসলে ইন্টারেস্টেড, আপনি প্রোডাক্টিভ। কিন্তু আপনি ধরেন আপনি আচ্ছা আমি ওর্স কেস সিনারিওতে নাই যাই, কিন্তু জাস্ট ইট ইজ ওর্স কেস সিনারিও, আমি ধরে নিচ্ছি আপনার সাথে এটা হবে না। বিরিয়ানির মাংস, বিরিয়ানির চাল আর বিরিয়ানির মশলা, এই কথাগুলো বুঝতে হবে যে আপনার একটা ক্যারিয়ার, এই ক্যারিয়ারে ইউএসএমএল হলো বিরিয়ানির মাংস আর চাল। আর এই যে স্টুডেন্ট হিসেবে 1 মাসের যে রিসার্চ, কারণ 1 মাস রিসার্চ করে কেউ রিসার্চার হতে পারেন, 1 মাসের রিসার্চে আপনি যা শিখবেন ওই স্কিল দিয়ে ইফেক্টিভ কোনো কিছু করাটা একটু ডিফিকাল্ট। সো সেক্ষেত্রে এটা একটা বিরিয়ানির মশলা। সো মাংস আর চাল যদি যদি ফিউচারে যদি মাংস আর চাল ম্যানেজ করতে না পারেন, আগে আগে বিরিয়ানির মশলা দিয়ে পরে কি করবেন আই ডোন্ট নো। যদি আপনি কনফিডেন্ট হন যে না আমি পারবো, আমি প্রসেসিং আছি, আমি অলরেডি একটা 2টা এনবিএমই দিয়ে ফেলছি, লাইক সামহাউ এটা আপনি একটা পার্সোনালাইজ ডিসিশন হবে। তো অবশ্যই এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার কথা না, কিন্তু কাজে আসবে কিনা ফিউচারে পজিটিভ জিনিসটা, দিস ইজ ইম্পর্টেন্ট। তারপরে কথা হলো নো প্রোডাক্টিভিটির কজ যদি ফ্যামিলি ইস্যু। অ্যাগেন অনেক ভালো একটা কথা বলছে যে যখন আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় যে এই তোমার ইয়ার অফ গ্রাজুয়েশন গ্যাপ কত, তখন আপনি বললেন আমার ফ্যামিলি প্রবলেম, আমার ওয়াইফের সাথে ফাইট করছি, আমি ফিনান্সিয়াল প্রবলেম ছিল, আমার বাবা মারা গেছে। এটা মিন করে তার মানে ফিউচারে তুমি তোমার ওয়াইফের সাথে ফাইট করলে আমার লেভেলে কাজ করবে। এটা মিন করে ফিউচারে তোমার ফিনান্সিয়াল সিটব্যাক হলে তুমি আমার লেভেলে কাজ করবে না। এটা মিন করে তোমার কোনো রিলেটিভ, তোমার ফ্যামিলি মেম্বার কেউ মারা যাওয়া মানে তুমি নন ফাংশনাল হয়ে যাও কমপ্লিটলি, রাইট? সো আমাদের সবার উইকনেস আছে, কিন্তু উইকনেসের এক্সপ্লেনেশন গুলোকে এভাবে প্রেজেন্ট করতে নাই। জিজ্ঞেস করলো এই তুমি গাড়ির স্পিড এত বাড়াইছো কেন, পুলিশ ধরলো, জিজ্ঞেস করলো, আপনি রিপ্লাই করলেন, দুই ভাবে রিপ্লাই করা সম্ভব, ও আই এম সো সরি। একজন বললো যে ওয়েল আমি স্পিড চালাইছি কারণ আমার গাড়ির পিছনে কোকেন আছে। তার মানে এগুলো হলো ওয়ান কাইন্ড অফ বেশি কথা। আর আমাদের বাংলাদেশে একটা কমন কথা তো আছেই, ফ্যামিলি ইস্যু ফ্যামিলি ইস্যু ফ্যামিলি ইস্যু, উই অল হ্যাভ ইস্যু। এবং এটাই কোয়ালিফিকেশন, আপনি সেটাকে কাভার করে সামহাউ সামনে আগাতে পারেন কিনা, এটাই কোয়ালিফিকেশন। সো আমরা এই ধরনের গ্রোথ, আজকে সাহিল ভাই যেটা বললো যে গ্রোয়িং মাইন্ডসেট, যে সমস্যা থাকবে, সমস্যা নিয়ে মানুষের জীবন, আমরা সেই সমস্যাটা নিয়ে সামনে আগাতে পারি কিনা, সামনে আগানোর মন মানসিকতা রাখে কিনা, সেটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি আমি কাউকে আঘাত করিনি, এই ব্যাপারে আঘাত করার উদ্দেশ্যে বলো না। দিস ইজ এ গ্রোয়িং মাইন্ডসেট। সাহিল ভাই আপনি কিছু বলবেন? বা রকিব ভাই আপনার কাছে কি মনে হয়, লাইফ খুব ইজি নাকি দিন মাসুম, দিন কঠিন হয়? ইজি কঠিন তা বলবো না, কিন্তু যদি আম, একটা কথা, আমার যেমন মাহমুদ জামিল ভাইয়ের কথা বললো না, জামিল ভাই যেমন ওর জামিল ভাই আমারও গুরু, আমারও উস্তাদ। জামিল ভাই যেটা বলতো যে কোনো কারণে যদি স্কোর কম হয়, তাহলে যেটা অ্যান্সার, সবচেয়ে ভালো অ্যান্সার হচ্ছে আমি পড়ি নাই, আই ওয়াজ নট প্রিপেয়ার্ড এনাফ, রাইট and and I worked really hard for the step 2 and my step 2 score improved. That's the best answer. তো রাইট, ইয়ার ওরকমই একটা অ্যান্সার দিতে হবে যে নট লাইক ফ্যামিলি ইস্যু, মানে ওগুলো রেসপন্সিবিলিটি আপনি নিজের নিলেন। নিজের, হ্যাঁ আমি পড়ি নাই, কিংবা আই ওয়াজ নট, রাইট আমি পুরো প্রসিডিউর সম্বন্ধে জানতাম না, পরে আমি জানছি যে ইয়ার অফ গ্রাজুয়েশন এত ইম্পর্টেন্ট, দ্যাট কুড বি গুড অ্যান্সার, যে আমি রাইট আসলে শুরুতে বুঝতে পারিনি যে ইয়ার অফ গ্রাজুয়েশনটা এত ইম্পর্টেন্ট, আমি একটু পরে বুঝতে পারছি। রাইট। এরকম একটা অনেস্ট থ্যাংক ইউ ভাই। অ্যান্সার দিতে হবে আমার মনে জি ভাই, থ্যাংক ইউ। সাহিল ভাই কিছু অ্যাড করতে চান? হ্যাঁ, না আমি এটা নিয়ে কিছু অ্যাড করবো না। আমি মাসুম লিভ নিতে যাচ্ছি, আমার সকালে একটা মিটিং আছে। তো শিওর ভাইয়া, নো প্রবলেম। আর কয়েকটা আমি কোশ্চেন আছে। আমি একটা কোশ্চেন আমি অ্যান্সার করতে চাই যাওয়ার আগে আর কি, জি জি জি, যেটা অবশ্যই। ঠিক করে রাখছিলাম। জি জি। একজন কোশ্চেন করছে হাউ টু ইমপ্রুভ কমিউনিকেশন স্কিল ডিউরিং মেডিকেল স্কুল। সো হুম। আমি খুবই খুশি যে মেডিকেল স্কুলে মানে যারা এখনো মেডিকেল স্টুডেন্ট জয়েন করছো তোমরা, এবং আমরা তোমাদেরকে খুবই হাইলি এনকারেজ করি রিসার্চ অ্যাক্টিভিটি গুলোতে পার্টিসিপেট করার জন্য। তো কিভাবে ইমপ্রুভ করবা কমিউনিকেশন স্কিল, সব থেকে ইম্পর্টেন্ট হলো যে ইভেন আমি যখন ছিলাম, আমি যখন মেডিকেল স্কুলে পড়তাম, আমি তখন ইন্দোনেশিয়ায় গিয়ে মেডিকেল স্টুডেন্ট কনফারেন্সে জয়েন করছিলাম। তো এখন কিন্তু অনলাইনে অনেক অর্গানাইজেশন আছে, লাইক এমসা, আমেরিকান মেডিকেল স্টুডেন্ট অর্গানাইজেশন, এমসা আরেকটা হলো এশিয়ান মেডিকেল স্টুডেন্ট অর্গানাইজেশন। তো এইগুলাতে কানেক্টেড থাকো, অনলাইনে অনেক সেমিনার হয় ওদের। তো কালচারাল এক্সচেঞ্জ গুলা ভালো হবে। তো তুমি যখন ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট করবা, তাদের সাথে যখন কি বলবো এক্সপ্রেশন করবা, তখন ওইগুলা তোমাকে হেল্প করবে তোমার এই কমিউনিকেশন স্কিল গুলো ডেভেলপ করতে বা ওভারকাম করতে এই প্রবলেম গুলা।
আর সিরিজ দেখো, মেডিকেল অনেক সিরিজ আছে। এখন তো বাংলাদেশেও লাইক সবাই অনেক ইমপ্রুভ করতেছে, সো আই ডোন্ট থিংক এটা নিয়ে খুব একটা বড় সমস্যা হবে। অলরাইট, সো আমরা অলমোস্ট ভাই সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলছি। ওকে, সো সাহেব আপনি লিভ করতে পারেন। আমার মেবি আর দুইটা তিনটা কোশ্চেন আছে, আমরা দুইজন। Thank you so much for arranging this, and I'm really happy and proud, to be a little part of this session. থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি অনেকক্ষণ সময় দিচ্ছেন, অনেক কিছু আমরা জানতে পারছি। Pleasure, my থ্যাংকস। pleasure. অলরাইট, আমরা আর কয়েকটা কোশ্চেন আছে, এটা ইন্ট্রোডিউস করতেছি। একজন কোশ্চেন করছেন যে সেম ইনস্টিটিউটের ডিফারেন্ট স্পেশালিটির প্রফেসরকে ইমেইলে ইন্টারেস্ট শো করলে প্রবলেম হবে কি? ইউজুয়ালি না, কারণ প্রফেসররা জানে আমরা কি করি, আমরা মাল্টিপল ইমেল পাঠাবো, এটা খুবই স্বাভাবিক। একই ইনস্টিটিউটে মাল্টিপল প্রফেসরকে পাঠাবো, খুবই স্বাভাবিক। আমি আরো একটা অ্যাড করতেছি, একটা প্রফেসরকে আপনি ইমেল করছেন, উনি রিপ্লাই দেয় নাই, আপনার খুব লজ্জা হচ্ছে ওনাকে আরেকবার ইমেল পাঠাইতে, না কোনো সমস্যা নাই, 3-4 দিন 4-5 দিন পরে আরেকটা ইমেল পাঠান। এটা তো ওনারা মাইন্ড করে না, কারণ ওনারা জানে, মাইন্ড করলে করছে, ওনার সাথে আপনার কি সমস্যা? কারণ উনি যদি রিপ্লাই না দেয় তাহলে তো আপনার জব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে মাইন্ড করা না করার কি এমন ব্যাপার আছে? কিন্তু মোস্ট লাইকলি যেটা হয়, ওনারা প্রতিদিন অনেক ইমেল রিসিভ করে, অনেক ইমেল রিসিভ করার জন্য আপনার ইমেলটা বারিড হয়ে যায় সামহাউ। তা সেক্ষেত্রে যেটা আর কি, ইমেলটা ট্র্যাক করতে পারে না। তো মাল্টিপল ইমেল পাঠালে সমস্যা নাই, একজনকে মাল্টিপল ইমেল পাঠান, কোনো প্রবলেম নাই। এক ইনস্টিটিউটের মাল্টিপল প্রফেসরকে ইমেল পাঠান, কোনো প্রবলেম নাই। মেক শিওর করেন যে ইমেল গুলো একটু হলেও ইন্ডিভিজুয়ালাইজড। নো প্রোডাক্টিভিটির কজ যদি ফ্যামিলি ইস্যু, এটা অ্যান্সার করা হয়েছে, সেম ইনস্টিটিউট অ্যান্সার করা হয়েছে। হোয়াট এভার দ্য কজ, যারা ইয়ার অফ গ্রাজুয়েশনের 8 ইয়ার পরে ইউএসএমএলই প্রিপারেশন স্টার্ট করলো, তাদের জন্য কোনো ডিরেকশন? হ্যাঁ, অবশ্যই। আপনার স্টোরিটাই আপনি ডিফারেন্টলি সাজাতে হবে, যে ফার্স্ট অফ অল আমি প্ল্যান করছি আমি ইউএসএমএলই কন্টিনিউ করবো না, ক্লিনিক্যাল ক্যারিয়ার কন্টিনিউ করবো না, দেন দিস থিং হ্যাপেন, দিস স্টোরি হ্যাপেন, দিস দেন আই ডিসাইডেড টু কাম ব্যাক এন্ড টু হ্যাভ এ নিউ বিগিনিং, রাইট? সো হইতেই পারে, কেন না, অবশ্যই। তো ঠিক আছে, আমি মোটামুটি সবার কোশ্চেনে অ্যান্সার দিছি। আরো যদি কারো কোনো কোশ্চেন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা রকিব ভাই বললো যে আপনারা কারো যদি কেউ যদি ইন্টারভিউ পেয়ে যান, কেউ যদি অন দ্য প্রসেসিং এ চলে আসেন যে এখন লেটার অফ রিকমেন্ডেশন লাগবে, অর্থাৎ এনি স্টেপ, সেগুলোতে হেল্প করার জন্য আমরা অ্যাভেলেবল আছি। সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে রিচ করা খুব কঠিন কিছু না, হয়তো একবার দুবার রেসপন্স করতে পারি না ব্যস্ততার জন্য, বাট আমরা ট্রাই করবো। আপনি লেগে থাকবেন, অবশ্যই 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 আপনি হেল্প পাবেন, হেল্প করার জন্য অনেক মানুষ আছে। আপনাদেরকে হেল্প করার জন্য আমাদের এই সেশন, আজকে প্রথম সেশন হলো। পরবর্তী সেশনে আমরা যেটা দেখবো, যারা অ্যাপ্লিকেশন রিভিউ করে, যারা ইন্টারভিউ নেয়, তাদের পয়েন্ট অফ ভিউটা কি, বাংলাদেশি মেডিকেল স্টুডেন্ট অথবা যারা ডক্টর যারা অ্যাপ্লিকেশন করে, যারা ইন্টারভিউ দেয়, তাদের উইকনেসটা কোথায়, কিভাবে আমরা সেই উইকনেস গুলো ইমপ্রুভ করতে পারি। আর আগামী সেশনে আরেকজন প্রেজেন্ট থাকবেন, যিনি হলেন আবু বকর সিদ্দিক রুবেল। উনি খুবই রিসেন্টলি কোভিড এর এই হার্ড টাইমে একটা পজিশন ম্যানেজ করেছেন মেও ক্লিনিক ফ্লোরিডাতে, এবং সে অনেকদিন অ্যাপ্লাই করছে, অনেকগুলো ইমেল করছে। সো সেও আমাদেরকে তার স্টোরি শোনাবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আমাদের সাথে থাকবে। নেক্সট সেশনে সবাইকে আবারও পাবো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রকিব ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। বাই। Anything for you. বাই, থ্যাংক ইউ। Thank you.